চলুন আমরা চলে যাই ডক্টর আলিফের কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে অনেক ধন্যবাদ। অনেক রাত জেগে সবাই ঘটনাগুলো শুনেন, আমার ঘটনা আজকে রাত জেগেই শুনবেন। রাসেল ভাই অনেক ধন্যবাদ। আসলে শুরু থেকেই অনেকদিন হয়ে গেল রাসেল ভাই, প্রায় আগে 2011 থেকে 2017, অনেকদিন। আপনারা সবাই ঘটনা শেয়ার করবেন, এটাই চাই আমরা সবসময়। তো মোস্ট ইম্পর্টেন্ট কথা, রাসেল ভাই আজকে যে ঘটনা শেয়ার করবো সবার জন্য, আসলে রাসেল ভাই সবার জন্যই তো ঘটনা নিয়ে আসে, নিজের জন্য তো শেষ। তো প্রথম যে ঘটনাটা বলবো সেটা দিনাজপুরের একটি ঘটনা। আর এখানে একজন লোক আছে যিনি দলিল লেখে। তো তার এই দলিল লেখার অভ্যাসটা অনেক আগের থেকে, অভ্যাসটা অনেকে এই চাকরি করেন পেশাটা অনেকদিন আগের থেকে। যে আমার বাবা ছিলেন, উনিও দলিল লিখতেন টাইপরাইটার দিয়ে, উনিও একই কাজ করেন আর কি। তো আজ থেকে প্রায় অনেক দিন আগের কথা, ওনার কথা মতে 82 বা 83 মাঝামাঝির দিকের এই ঘটনাটি ঘটে তার সাথে। এরকম ঘটনা আসলে মনে হয় না আসিফ ভাই আমার কাছে কারোর সাথে ঘটে গেছে বা কিছু এরকম, আমি কখনো এরকম ঘটনা ঘটবে বা কারোর সাথে আমি এরকম ঘটনা শুনতে পারবো এটা কখনো চিন্তা করিনি। তো যাই হোক, উনি ওনার বাসা থেকে প্রায় 6-7 কিলো দূরে ওনার যে দোকানটা কেনে আর কি, একটি দোকান কেনে। সেই দোকানে প্রথমে সে একজনের আন্ডারেই ছিল, এক জায়গায় বসে টাইপরাইটার দিয়ে দলিল লিখতো, কিন্তু একটা পর্যায়ে এই দলিল লিখতেন নিজের দোকানটা। তো উনি দোকানটা কিনে এক প্রকার রাসেল ভাই মনে আছে যে টস খেয়ে গেছে বা একটু বিভ্রান্তিমূলক অবস্থায় পড়ে গেছে, যে আমি দোকানটা কেন 3.5 লক্ষ টাকা খরচ করে, অথচ আশেপাশের দোকানদাররা বলছে যে ওই জায়গাটার দোকানের দাম ম্যাক্সিমাম 50,000 থেকে 60,000 টাকা। তো সে খুব বোকা বনে গেল যে আমি এত বেশি দিয়ে কেন কিনলাম। তো এই জিনিসগুলো আসলে রাসেল ভাই আমার ঘটনার সাথে কোনটাই সম্পৃক্ত তো রাখেন আর কি। তো উনি যেদিন ঘটনাটি ঘটে সেদিন, আর বলে রাখি রাসেল ভাই, উনি যে দোকানটা খোলে বা বন্ধ করে, সচরাচর ওনার দোকানটা বন্ধ হয় রাত 9টার মধ্যে। আর ওনার সাথে একজন লোক থাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, দোকান খোলা বা শুরু থেকে থাকে হেল্প করার জন্য। সেই ছেলেটা আবার অনেক দূরে থাকবার কারণে বাস ধরতে হয়। তো এত আগের ঘটনা, ওখানে বাসও এত পাওয়া যেত না। তো আগে বাসটা তোপার জন্য সে সন্ধ্যা 7টার মধ্যে চলে যেত। তো নর্মালি রাত 9টার মধ্যে দোকানটা ক্লোজ হয়ে যেত। কিন্তু উনি কেন জানি, যেদিন ঘটনার কথা বলবো আছে, যে ঘটনার দিনে দোকানটা বন্ধ করতে যাচ্ছিল। এটা হচ্ছে আসল কথা, দোকানটা বন্ধ করতে চাচ্ছিল। কেন বন্ধ করতে চাচ্ছিল না, এটার ভাষা উনি জানেন না, এটার কারণ উনি জানেন না, যে এটার ভাষা আমার কাছে নাই। উনি বলেন যে আমি এই দোকানটা আমার বন্ধই করতে ইচ্ছা, রাত 9টা বেজে গেছে। নর্মালি 9টা 9:30 মতো দোকান বন্ধ করি, কিন্তু ওদিন রাত 11টা বেজে গেছে। রাত 11টা 1982 এসছে, অনেক রাত। তো রাত 11টার পরে উনি দোকানেই বসেছিলেন। হঠাৎ করে দুজন লোক তার কাছে এসে জিজ্ঞেস করে, আপনি কি দলিল লেখেন? তো এইটা বলার পরপরই উনি অ্যান্সার দেওয়ার আগেই তিনি ফিল করতে থাকেন যে ওনার বুকে প্রচন্ড ব্যথা হতে থাকে, এবং তার মনে হয় যে তার শরীর থেকে সব অঙ্গ প্রত্যঙ্গ খুলে খুলে পড়ছে, এত ব্যথার একটা পর্যায়ে সহ্য করতে না পেরে রাসেল ভাই উনি অজ্ঞান হয়ে যায়। খুবই ইন্টারেস্টিং জায়গা, যেহেতু ভালো করে শুনবে সবাই। তো অজ্ঞান হয়ে যাওয়ার পর ঘুম ভাঙে। আচ্ছা, ঘুম ভাঙার পরে আমি সবাইকে একটু দয়া করে ফিল করতে হবো, আপনারা যদি একটা বদ্ধ ঘরে আবদ্ধ অবস্থায় শুয়ে থাকেন, কিচ্ছু না, খালি অন্ধকার, চোখটা খুলে খালি অন্ধকারই দেখবে না, মানে এক্স্যাক্টলি সেটাই দেখছেন। কোনা দিয়ে একটা ফুটা দিয়ে একটা সামান্য আলো আসছে না। উনি বারবার চিন্তা করতে থাকেন, আমি কি আসলে, আমার কি হার্ট অ্যাটাক হলো বা কিছু একটা, আমি কি হাসপাতালে নিয়ে আসছে, নাকি আমি আসলে কিছু দেখতে পাচ্ছি না বা আমি চোখে দেখছি না, নাকি এখনই ডাক্তার আসবে। এরকম প্রায় অনেকক্ষণ চিন্তা করবার পরে ওনার রাসেল ভাই শরীরে টায়ার্ডনেস বা কি, উনি ওনার শরীর নাড়াতে পারছিল না। মোস্ট ইম্পর্টেন্ট কথা, শরীর নাড়াতে পারছিল না। তো উনি ঘুমিয়ে যায়। এত অন্ধকারে আপনি সাধারণত শুলেই দেখবেন যে একটু অন্ধকারের মধ্যে কিছুক্ষণ চোখ খোলা রাখলে একটা পর্যায়ে ঘুম চলে আসবে। এটা আপনি যদি টেস্ট করতে চান রাসেল ভাই, টেস্ট না, আমি নিজে দেখেছি আর কি। তো উনি ঘুমিয়ে যায়, এরপরে আবারও ঘুম ভাঙে, কিন্তু কোনো চেঞ্জ না রাসেল ভাই। এই ঘুম ভাঙার পর দেখছে সেই অন্ধকার মতো অন্ধকারই আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা রাসেল ভাই, উনি যখনই চোখ খুলছে তখনই তার মনে হচ্ছে যে রূপটা অনেক ঠান্ডা, অনেক হিম শীতল একটা রূপ, খুবই ঠান্ডা একটা রূপ। এই রুমের ভিতরে সেই জিনিসটা যেটা ফিল করতে পারছিল, তার শরীরের নিচে মনে হচ্ছিল কিছু একটা আছে, নরম কিছু একটা বস্তু, চোখা খাড়া, তার শরীরের পিঠের পিঠ দিয়ে সেটা সে ফিল করতে পারছিল, কিন্তু সে নাড়াতে পারছিল না তার হাতের কোনো বডি।
হাতের কোনো মানে অংশ, পায়ের কোনো অংশ নাড়াতে পারছিল না, বডির কোনো পার্টসই নাড়াতে পারছিল না, রাদার দেন সেন্সাই কাজ করছিল। ইভেন সে যে কথা বলবে, কথা বলার কোনো সুযোগ নেই, সে শুয়েছিল। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সে নাক দিয়ে স্মেল পাচ্ছিল, স্মেলটা বাঁশের গন্ধের। আচ্ছা। তো অনেকক্ষণ সে এরকম চোখ খুলে থাকার পরও তোর একটা সময় সে চিন্তা করে থাকে আমি মনে হয় অন্ধ হয়ে গেছি, অথবা আমাকে কেউ অপহরণ করেছে, আমাকে কেউ অপহরণ করে নিয়ে আসছে, নাহলে এরকম ভাবে একটা বদ্ধ করে এমন অন্ধকার ঘরে আমি কখনো এরকম অন্ধকার দেখিনি। রাতের বেলা তো অন্ধকার হয় না। হঠাৎ করে একটা ভয়েস আসে রাস্তার ভাই, ভয়েসটা জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন। আচ্ছা। উনি কোনো অ্যান্সার দেওয়ার শক্তি নেই, মুখ দিয়ে ঠোঁটও নাড়াতে পারছে না ঠিক মতো, উনি কিছু বলতে পারছে না। আবার জিজ্ঞেস করে আপনি কেমন আছেন। আবার ভয়েসটা আসছে এমন যে ভাঙা রেডিওতে যেমন ভয়েসটা, আপনি মাঝে মাঝে ভাঙা রেডিওর মধ্যে যদি কোনো ধরনের উল্টাপাল্টা কিছু হয় বা মানে ট্রান্সমিশন প্রবলেম হলে যেরকম হয়, ভেঙে ভেঙে আসতেছে গলাটা, একটু দেরিতে আসতেছে ভয়েসটা, এরকম কিছু একটা। তো বলতেছে যে আপনি কেমন আছেন। উনি কিছু বলার সাহস তো পরের কথা বলতেই পারছিলেন না। হঠাৎ করে আবার বলে উঠলো, দেখেন ওইখানে একটা ঠান্ডা লাশ কবর দেওয়া আছে। আচ্ছা। বলছেও না যে কোথায়, যে বলছে যে ওখানে একটা জিন্দা লাশ কবর দেওয়া আছে, 8-10টা আঙ্গুল আছে। আচ্ছা। আর আমাদের একজন লোক আছে, ওখান থেকে সরে যান, এটাই আপনার প্রথম এবং শেষ ওয়ার্নিং। ওকে। এরকম একটা ভয়েস আসলো। ভয়েস আসার পর উনি দেখলো যে ভয়েসটা যখন চলে যায়, কিছুক্ষণ পরে একটা সাউন্ড আসতে থাকে। প্রথমে সাউন্ডটা খুবই তীক্ষ্ণ, এবং আরো তীক্ষ্ণ হতে থাকে, কিন্তু বুঝে যাচ্ছে এটা একটা কোরআন শরীফের তিলাওয়াতের শব্দ। আচ্ছা। তিলাওয়াতটা চলতে থাকে রাসূল ভাই, অনেকক্ষণ চলতে থাকে, আর নন স্টপ চলতে থাকে। তিলাওয়াত শুনতে শুনতে সে একটা সময় ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পর রাসূল ভাই ঘুম ভাঙে এমন অবস্থায় চোখের মধ্যে মানে পানি পড়ছে, পানি পড়ে চোখের মধ্যে, মানে সে ফিল করে যে আমার চোখে কিছু পানি টানি পড়লো। এই তার ঘুম প্রপারলি ভাঙলো, সে চোখ করে দেখতে পাচ্ছে যে আকাশ করে, এবং যে জায়গাটা সে শুয়েছিল সেই জায়গাটা তার বুকের উপর অনেকগুলো মাটি, আচ্ছা। আর হাতের পাশে অনেকগুলো বাঁশ। ওকে। মাটিটা তার একদম শরীরের উপরে পড়েছে, এরকম অবস্থা। ও সে ব্যথাও পাচ্ছে। তো ইম্পর্টেন্ট কথা, সে চোখ দিয়ে দেখতে পাচ্ছে উপরে একজন লোক দাঁড়িয়েছে কোমরে হাত দিয়ে। লোকটা বারবার জিজ্ঞেস করছে আপনি এখানে কি করেন। কোন হাত দিয়ে হাঁটুর মানে কোমর ঝুঁকে দাঁড়িয়ে, মাথাটা নিচু করে। আমি সে চোখ খুলে দেখছি তার মুখের উপরে উপরে। তো আপনারা সবাই তো বুঝতে পাচ্ছেন আমি একটা কবরের কথাই বলছি। তো সে যখন তার শরীরের নিচে একটু উঠতে গেল, তো দেখলো যে তার শরীরের নিচে আরেকটি দেহ। এটা একটা কবর, ও এটা একটা লাশ। আচ্ছা। মজার বিষয়, লাশটা তো নরম কেন, তাই না? সবাই একটু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে, লাশটা তো নরম কেন, তো কবরের ভিতরেই ছিল। তো সেই লোকটা তাকে হেল্প করে উপর ওঠার জন্য, এবং উঠেই দেখে অনেক মানুষ, তারা সবাই কেন এসছে এখানে। তো সে জিজ্ঞেস করতে থাকে আমি 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 এখানে কিভাবে আসলাম, আমি তো জানি না এখানে কিভাবে আসলাম। তো ওনারা ওই যে লোকটা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছিল, সে জিজ্ঞেস করতে থাকে আপনি লাশ চুরি করতে আসেন, ওদের ধরো আগে। তো উনি অনেকবার চেষ্টা করলো বোঝানোর জন্য, না ভাই আমি লাশ চুরি করতে আসি নাই, আমি রাত্রেবেলা এখানে আমার ঘুমই এখানে ভাঙছে, আমি জানি না আমি এখানে কিভাবে আসছি। তো উনি সব বলে যে আমি রাত্রেবেলা এখানেই শুয়েছিলাম। তো উনি যখন ঘুরে দেখে যে উনি একটা ডেড বডির উপরেই শুয়েছিল, তো ওই লোকটা তখন বলে যে এটা আমার বাবার কবর, 5 থেকে 6 দিন আগে এই কবরটা দেওয়া হয়েছিল রাসেল ভাই। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, বৃষ্টি হচ্ছিল, সেজন্য একটু স্যাঁতস্যাঁতে লাগছিল, বলছিলাম তার ঠান্ডা লাগছে। বৃষ্টি হচ্ছিল, তার ঘুম ভাঙে, তার শরীরের উপর মাটি পড়ার কারণে। আর লোকগুলা আসে হচ্ছে ওই কবরের মধ্যে মাটি দেবে যাওয়ার কারণে, আবার মাটি দিয়ে কবরটা ঠিক করবার জন্য। এই এসেই ওনাকে পায়, এবং সবাই খুব ভয় পেয়ে যায়। ওরা যারা লোকজন ছিল তারা সব খুব ভয় পেয়ে যায়, পিছনে চলে যায়। এরপর হবে খুবই স্বাভাবিক, অসম্ভব, মানে এটা আপনি কখনো ওই সিচুয়েশনটা চিন্তা করলে কেমন লাগে, খুব অদ্ভুত। সে আপনি এত রাত ধরে অন্ধকারের ভিতরে ছিল, উঠে দেখে যে আমি একটা কবরের ভিতরে শুয়ে আছি, আমার তখন নিচে একটা ডেড বডি ছিল। সে ওই লোকটাকে সবকিছু বলে, এবং তার উঠার পরে সে আর তার হাত পা নাড়াতে পারছিল। এই কবরটা কতদিনের পুরনো সেই প্রশ্নটা দিয়ে অনেক 5-6 দিন। রাসেল ভাই 5-6 দিন আগে পুরনো, এবং এইটা আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি কেন 5-6 দিন পুরনো। তো উনি ওই কয়েকদিন ওই বাসায় 2 দিনের মতো ছিল তো ছাড় যাওয়ার পরে তার বাসায় যায়। তার ফ্যামিলি যখন তাকে জিজ্ঞেস করে বাবা 7 দিন ধরে তুমি কোথায় ছিলা,
তখন সে বলে আমি মানিকগঞ্জে ছিলাম, কিভাবে ছিলাম সেটা তোদেরকে আর নাই বলি। আচ্ছা। তার ফ্যামিলি হয়তো ভয় পেয়ে যেতে পারতো বা ভয় পেয়ে যেত। তার এক ছেলে এক মেয়ে, ছেলেটা আপনার ইঞ্জিনিয়ারিং করতো, পড়া শেষ করে একটা তাকে চাকরি করতো। তো আরেকটা কথা আছে, মানে এটা স্কিপ করে গেছি, জানি না এটা বলা ঠিক হবে কিনা। উনি যখন উঠে তার ওনার শরীরের উপরে একটা আঙ্গুল ছিটানো ছিল, আচ্ছা। কাটা আঙ্গুল ছিটানো ছিল। ওঠার পরে যিনি ওই লোকটার হাত ধরে যে ওঠে, এরপরে এত মানুষ দেখার পর উনি জিনিসটা ভুলে যায়, জিনিসটা ওভারলুক করে যায়। কিন্তু জিনিসটা আমার মাথায় থেকে যায় যে আমি এই জিনিসটা ফেস করে উপরে উঠি। তো আসলে 5-6 দিন আগের খবর, 7 দিন ধরে তিনি নিখোঁজ। তার মানে ওই তার দোকান থেকেই তাকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয় এবং ওই দিনের এই খবরটা দেওয়া হয় আসল ভাই। রাইট। তো প্রায় 1 মাস আসল ভাই ওই জায়গায় কাজ না করে থাকার কারণে দোকানটা প্রায় অকেজো হয়ে যায়। মানে কি সে 1 মাস ধরে অচল অবস্থায় পড়ে যায়, সে মুভ করতে পারে না, তার বডি মুভ করতে পারে না। তো ওই জায়গায় সে যদি চাকরি না করে, ওই জায়গায় দোকান যদি না চালায়, তত চালানোর দরকার নেই। সে কি করে, ভাড়া দেওয়ার জন্য প্রায় অনেকদিন ওয়েট করে, 7 মান্থস, কোনো 7 মাস কোনো ভাড়া হয় না আসল ভাই। একটা পর্যায়ে সেটা বিক্রি করে দিতে হয়। বিক্রি করার পর আসল ভাই কি হয় সেটা তিনি আমাকে প্রপারলি বলেন নাই। তো বিক্রি করার পর তিনি আর ওই জায়গায় আর কখনোই চান নাই। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা, ওই 7 মাস পরে যখন বিক্রি করে দেয়, বিক্রি করে দেওয়ার 1 মাস পর তার ছেলে যে জায়গায় চাকরি করত, ঠিক সেই জায়গা থেকে আপনার তার একটা অ্যাক্সিডেন্টে ছেলেটার 8টা আঙ্গুল খাওয়া পড়ে। একটা বেশ মাই গড। তার মানে ওই যে গায়ের উপরে বা শরীরের উপরে যে আঙুলগুলো, কাঁচা আঙুলগুলো ছিটানো ছিল, ওইটা ওয়ার্নিং, উইয়ার্ড একটা দৃশ্য যে আমার শরীরের চারপাশে কাঁটা আঙ্গুল ছিল। কেটে কাটা আঙ্গুল পোড়া শরীরের উপরে, এবং সেটাই ঘটে ঠিক 8 মাস পরে তার ছেলের সাথে। মানে এটা ওয়ার্নিং হিসেবে ছিল এবং সে আসলে কিছুই কন্টিনিউ করতে পারে না। মানে এটা যদি আমরা একটু চিন্তা করি, জাস্ট একটু যদি ভেবে দেখি আমরা যে এটা হচ্ছে, যদি ভেবে দেখি যে একটা মানুষ, আমি হয়তো বা আমরা কেউ শুয়ে আছি, ঘুম থেকে উঠলাম, উঠে যদি দেখি যে আসলে এরকম একটা কবরের মধ্যে, যে কবরটা অর্ধেক ভাঙা, সেই কবরের মধ্যে শুয়ে আছি এবং আপনার শরীরের মাটির উপর শরীরের উপর মাটি পড়ে আছে, শরীরের উপর মাটি পড়ে আছে, ওপর থেকে পানি পড়ছে, এবং সেই সাথে যদি আবার খেয়াল করি যে আমার হাতে, আমার শরীরের উপরে কিছু কাটা আঙুল ছড়া। আসলে আপনি আমি চিন্তা করে হয়তো আসলে ঘটনাটা বলে দিচ্ছি, যখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করবো সবাই আসল ভাই জিনিসটা। মানে কবর পর্যন্ত যাওয়া লাগবে না। আপনি যদি কালকে ঘুম থেকে উঠে দেখেন যে আপনার বালিশের নিচে একটা কাটা আঙুল, আপনি যদি হঠাৎ করে আপনার বাথরুমে গিয়ে দেখেন আপনার বেসিনের মধ্যে একটা কাটা আঙুল, বা আপনি যদি এমনিতে ঘরে অসাবধানে পা ফেলতে গিয়ে দেখেন যে একটা কাটা আঙুল পড়ে আছে ঘরের মধ্যে, কেমন লাগবে আপনার? মানে আপনি এইটা আমাকে একটু জানান যে কেমন লাগবে। যদি মনে হয় যে না, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা, কাটা আঙ্গুল আর চুইং গামের র্যাপার একই জিনিস, তাহলে অন্য ব্যাপার, বাট কেমন লাগবে? আমি ওই যে আপনার বললাম যে রাসেল ভাই অন্ধকার ঘরের ভেতরে 7 দিন, আমি চিন্তা করছি যে রাসেল ভাই 7 দিন একটা ঘরে আলো নাই, বাতাস নেই, যা খাওয়া, আমি যখন ঘুম থেকে ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পর আমি অন্ধকারই দেখছি, মানে 5-6 দিন আমি খবরের ভেতরে আছি, অক্সিজেন উইদাউট খাওয়া, অক্সিজেন নাই, গন্ধ, পাশের গন্ধ, মানে আপনি সার্ভাইভ করেন। কিন্তু মজার বিষয় রাসেল ভাই, তার এই কয়েকদিনে কোনো ধরনের ওই কয়েকদিন তার প্রচন্ড ঠান্ডা লাগে ওই জায়গাটাতে, এটা হচ্ছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়। কিন্তু রাসেল ভাই এই ঘটনাটা আমাকেই তিনি বলেছেন, আজকে বলার পর ওনার পরিবারের সবাই শুনছে কিনা আমি জানি না, কিন্তু ওনার পরিবারের কেউ কিছু এই কথা জানা না, আজকে ঘটনা এখনো জানা না। আমি হয়তো এখানে শেয়ার করছি, কিন্তু তার পরিবারের কেউ ঘটনা এখনো পর্যন্ত জানা না। বুঝতে পেরেছি। এটাই ছিল খরচ। এটা একটা অন্যরকম স্টোরি, এবং যে স্টোরিটা শুনে আমারও গায়ে কাঁটা দিয়ে উঠেছিল এরকম একটা ব্যাপার। তো আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা আপনারা ভালো বলতে পারবেন এবং অবশ্যই আমরা জানাবেন। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা পরবর্তী গেস্টের কাছে যাবো। আমাদের ইন্টারনেটে একটু প্রবলেম হচ্ছে, আমরা পরবর্তী গেস্টের কাছে যাবো এবং তার ঘটনা শুনবো। এবং আমাদের যিনি এখন আমাদের ঘটনা শোনাবেন তিনি হচ্ছেন আফরান ভাই। তিনিও রেগুলার আমাদের মাঝে মাঝে আসেন এবং এতে চমৎকার ঘটনা শেয়ার করেন। আজ যদি একটা ঘটনা শেয়ার করবেন, আমরা তার ঘটনায় যাবো। জি আফরান ভাই, আসসালামু আলাইকুম, আপনার ঘটনায় চাই আমরা। ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই ভালো আছেন নিশ্চয়ই, আর ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে শরীরটা বেশ অসুস্থ, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি, যা হয়তো বা অসুস্থতার কারণে আমি বলতে পারবো না, তারপরও মানে চেষ্টা করছি আর কি। তো আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আসলে যিনি আমাকে বলেছেন উনি ওনার নামটা বলতে নিষেধ করেছেন, যেন আমি নামটা বলছি না। উনি বর্তমানে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে C&F এজেন্ট হিসাবে কাজ করেন ওখানে। ওনার বাড়ি
নোয়াখালী চৌমুহনীতে। উনি 95 সালের দিকে ওমানে যান। তো ওমানের মাস্কটে উনি থাকতেন, ওমানের রাজধানী মাস্কটে আর কি। তো ওনার একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে ওনার খুব আকাঙ্ক্ষা ছিল ওনার একটা পুত্র সন্তানের, কিন্তু ওনার পরপর 3টা সন্তানই কন্যা সন্তান হয়। এজন্য পুত্র সন্তানের জন্য ওনার অনেক একটা মানে আকাঙ্ক্ষা ছিল অন্তরের মধ্যে। অনেক চেষ্টাও করেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে তোয়া তদবির করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তো উনি ওমানে যখন যান 1995 সালের দিকে, তখন ওমানে যখন মাস্কটে থাকা শুরু করেন, তো মাঝে মাঝে কোম্পানি থেকে বিভিন্ন জায়গায় ওখান থেকে ট্যুরে নিয়ে যেত মাঝে মাঝে, মানে অফ টাইমে। তখন এক সময়ে অফিস থেকে বলা হয় যে মানে বাহালা নামক একটা স্থানে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তো এখানে রাসেল ভাই বলে রাখি যে বাহালা জায়গাটা ইউনেস্কো ঘোষিত একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওখানে 13শ শতাব্দীর বিভিন্ন দুর্গগুলো রয়েছে, অনেক মানে স্থাপনা রয়েছে সেখানে, অনেক প্রাচীন দুর্গ বা অনেক স্থাপনা আছে আর কি। তো অনেকেই ওখানে যান, ইন্টারনেটে আপনারা সার্চ দিলে বাহালা দেখতে পারবেন। তো বাহালা কিন্তু আর একটা কারণে বেশ, ওটার কারণে যেমন বিখ্যাত, একটা কারণে খুব কুখ্যাত, সেটা হচ্ছে বাহালার বেশ কিছু গ্রাম ওয়ার্ল্ডের মধ্যে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিসের জন্য বিখ্যাত। আচ্ছা। তো উনি যখন ওখানে যাবেন বলে ফিক্সড করলেন, তো উনি ওনার যারা কলিগ আছেন অনেকের কাছে ওনার সমস্যাটা শেয়ার করেছিলেন, অনেক চেষ্টা তদবির করেছেন, কিন্তু ওনার ছেলে সন্তান হয় না। তো দক্ষিণ ভারতের এক ভদ্রলোক ওনার সাথে থাকতেন, ওনার কলিগ। তো উনি বললেন যে উনি আগে ওখানে গিয়েছিলেন, ওখানে এক লোকের সাথে তার পরিচয় আছে, ওনার কাছ থেকে তদবির নিয়ে ওনার ফ্যামিলিগত কিছু সমস্যা সলভ হয়েছে। তো উনি বললেন ঠিক আছে, এখন যাওয়ার পরে ওই লোকের সাথে যেন পরিচয় করিয়ে দিই। তো অফিস থেকে ওখানে নিয়ে যাওয়ার পরে ওই লোকের সাথে তার পরিচয় হয়, ওখানে গিয়ে ওনার সমস্যার কথা উনি বলেন। তো ওই লোকের সাথে যখন ওনার সমস্যার কথা বলেন, ওই লোকটা বললেন হ্যাঁ ঠিক আছে, আপনার এই সমস্যাটা সলভ করা যাবে। তো একটা তাবিজ ওনাকে দিয়ে দেন, বলে আপনি যখন দেশে যাবেন এই তাবিজটা আপনার স্ত্রীকে ব্যবহার করতে বলবেন, এবং আপনার পরবর্তী সন্তান হবে একটা পুত্র সন্তান, এবং এই সন্তান হওয়ার পর এই তাবিজটা খুলে ওই সন্তানের হাতেটাকে বেঁধে দেবেন। এটাই কাজ, আর কোনো কাজ নেই। তখন উনি অপেক্ষা করতেছেন কবে উনি দেশে যাবেন। তো এর মধ্যে হঠাৎ করে উনি যে কোম্পানিতে চাকরি করতেন সেখানে মানে সরকারি বেশ কিছু মানে সমস্যার সৃষ্টি হয়। সরকার সাময়িকভাবে কোম্পানির কার্যক্রম স্থগিত করে দেন। তো কোম্পানির মালিকের সাথে ওনার সম্পর্ক ভালো থাকলেও, ভালো থাকার কারণে কোম্পানির মালিক বলে তুমি দেশে চলে যাও, পরে যদি আবার এটা চালু হয় আমি তোমাকে ডেকে নিয়ে আসবো। তো উনি তার পাওনা টানা সবকিছু বুঝে নিয়ে উনি আবার দেশে চলে আসেন। তো দেশে আসার পর রাসেল ভাই সত্যি সত্যি 1.5 বছরের মাথায় ওনার একটা পুত্র সন্তান হয়। কিন্তু এখানে একটা সমস্যা হলো যে ওনার তো 3টা সন্তান ছিল, 3টা সন্তান কন্যা সন্তান। ঠিক যে রাত্রে ওনার পুত্র সন্তানটা ভূমিষ্ঠ হয়, ঠিক ভূমিষ্ঠ হওয়ার ওই কিছুক্ষণ আগেই ওনার যিনি বড় মেয়ে, সে বড় মেয়ে মানে বলছিল যে আমি একটু পুকুরে গোসল করতে যাব। তখন সবাই বলছে এত রাত্রে তুমি পুকুরে গোসল করতে যাবা কেন? কারণ তার বাসার সাথেই পুকুর। বলছে না, আমার ইচ্ছা করছে আমি এখন পুকুরে গোসল করতে যাবো। অনেকে নিষেধ সত্ত্বেও মানে সে পুকুরে গোসল করতে চায়। কিন্তু পরবর্তীতে পুত্র সন্তান হওয়ার আনন্দে কেউ ওইদিকে আর খোঁজ খবর রাখেনি। এই ঘন্টা 3 পরে সবাই যখন খোঁজাখুঁজি শুরু করলো সে কোথায় গেল দেখা যাচ্ছে না, শেষ পর্যন্ত পুকুরে গিয়ে দেখা গেল তার লাশটি ভেসে উঠেছে। তো এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। একই সাথে পুত্র সন্তান পাওয়ার আনন্দ, সেই সাথে তার বড় সন্তানের মৃত্যু, মানে একটা ভিন্ন ধরনের একটা পরিবেশ এখানে সৃষ্টি করেছিল। তো স্বাভাবিকভাবেই পুত্র সন্তানটি বড় হতে থাকে। ঠিক পুত্র সন্তানের বয়স যখন 6 মাস হয়, সে 6 মাসের সময় হঠাৎ মানে ওনার যিনি মেজ যে কন্যা, সেই কন্যাটি সাপের কামড়ে মারা যায়। ঠিক 6 মাস পুত্র সন্তানের যেদিন বয়স, ওই দিনই রাতের বেলা ওই মেয়েটা সাপের কামড়ে মারা যায়। তারপরে 6 মাস পরে যখন ওই বাচ্চাটি আস্তে আস্তে কিছু কথা বলা শেখা শুরু করলো, তখন এখানে মজার বিষয়, সে বাবা মা এগুলো কিছু বলতে পারতো না। সে অদ্ভুত কিছু শব্দ উচ্চারণ করত। এই শব্দগুলো মানে মিনিংলেস, আপাতত দৃষ্টিতে সেগুলো মিনিংলেস হবে, কিন্তু ওই ভদ্রলোক যার সন্তান, উনি চিন্তা করেছিলেন যে এই শব্দগুলো উনি মানে কোনো কোনো অঞ্চলে হয়তো বা শুনেছেন, এরকম ওনার কাছে মনে হচ্ছিল, কিন্তু এছাড়া উনি আর কোনো কিছু মনে করতে পারছিলেন না। তো ওনার সন্তান যখন প্রায় 10 মাসের মতো বয়স হয়ে যায়, উনি শিখতে ওকে বলেছেন, তখন ঠিক 10 মাসের মতো, তখন থেকে আসলে কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করে।
তো উনি যেই ঘরে থাকতেন, ওনার স্ত্রী এবং সন্তানকে নিয়ে যে ঘরে থাকতেন, উনি রাতের বেলা খেয়াল করা শুরু করলেন যে রাত জানালা যেহেতু খোলা থাকে, উনি খেয়াল করা শুরু করলেন যে জানালার সামনে বা পাশে একটা ছায়ার মতো আসা যাওয়া করে। উনি প্রথম দিকে মনে করেছিলেন এটা হয়তো তার মনের ভুল বা গাছের ছায়া বা এই টাইপের চাঁদের আলোর কারণে, এরকম কোনো কারণ এটা হচ্ছে আর কি। আচ্ছা তো প্রথমে 1-2 দিন দেখলেন যে এরকম একই রকম হচ্ছে। উনি বাইরে গিয়ে টর্চ মেরে খুব ভালো মতো দেখছে যে না, কিছুই দেখা যায় না। তারপরে কয়েকদিন উনি ভালো মতো লক্ষ্য করলেন যে না, এটা আসলে একটা প্রাণী জাতীয় কিছু সামনে আসা যাওয়া করছে। তখন উনি কে এরকম চিৎকার চেঁচামেচি করলেন, বাইরে আবারও লাইট দিয়ে দেখলেন, কিন্তু কিছুই দেখা যায় না। এরকম একটা জিনিস সৃষ্টি হলো। তো যাই হোক, এরপরে একদিন কি হলো, ওই ওনার যিনি শ্যালক, উনি ঢাকা থেকে মানে ওনার বাড়িতে বেড়াতে আসছিলেন। আসার পথে অনেক রাত হয়ে যায়। জি রাত হয়ে যায়। তো ওই সময় মোবাইল ব্যবস্থা তত ভালো ছিল না আর কি, মানে এতটা প্রসারিত ছিল না। ওনার শ্যালকের কাছে মোবাইলও ছিল না। তো এই জন্য ঠিক কখন আসতেছেন উনি ওটা জানাতে পারেন নাই। আসতেছেন যে উনি এটা জানিয়েছেন, কিন্তু ঠিক কখন আসছেন এটা ওই পরিবারকে জানাতে পারেন নাই। তো ওনারাও অনেকক্ষণ ওনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন আর কি। তো উনি গভীর রাত্রে যখনই ওই ওনার দুলাভাইয়ের বাড়িতে আসেন, আসার সাথে সাথে মানে প্রচন্ড একটা চিৎকার দিয়ে উনি অজ্ঞান হয়ে পড়েছেন। ওনার চিৎকারে ঘরের ভিতর থেকে সবাই বের হয়ে আসে এবং তাকে চেষ্টা করে জ্ঞান ফিরানো হয়। তো জ্ঞান ফিরানোর পরে উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে উনি দেখেছেন যে ওই জানালার কাছে ঠিক মানুষও না পশুও না, মানুষ এবং পশুর অদ্ভুত মিশ্রণের একটা প্রাণী ওই জানালার কাছে দাঁড়িয়ে আছে। এবং উনি যখনই ওই ওখানে এসেছেন ওই প্রাণীটি ওনার দিকে তাকিয়ে আসলে রাস্তায় সবার আঙ্গানোর সাথে সাথে উনি ওই বিভৎসতা দেখেই আছে, চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। প্রথম দিকে ঘটনা বলবো সেটা। এরপরে আসলে ওই ভদ্রলোক 1 মাস টানা জ্বরে ভুগে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ইন্তেকাল করেন। আচ্ছা মানে 1 মাস উনি জ্বরে ভুগেছেন, খুব জ্বরে ভুগেছিলেন। তো যেই আগের থেকে অবস্থানকে এই ঘটনার পর ওই বাইরের ছায়াটি আর দেখা যায় আমার ছিল। এখন সমস্যা হলো রাতের বেলা উনি ফিল করা শুরু করলে কি কাজ যে ওনার ঘরের ঠিক যেই ঘরে উনি শোন, ওই ঘরের চালের উপরে কে যেন হাঁটা আসলি পত্রিকাশীল মাছ। প্রথম দিকে উনি মনে করেছিলেন যে গ্রামাঞ্চলে আমরা শুধু বাংলাদেশে এটাকে গন্ধ গোকুল বলি, গ্রামাঞ্চলে অনেকে সেটাকে খাটাস বা লেগলে ইলবাড়ি এই ধরনের শব্দে অভিহিত করেন। তো মনে করেন যে এই টাইপের কিছু হয়তো বা হাঁটা হালাই উনি ওনার বাংলা থেকে তো বিভিন্ন ভাবে, কিন্তু এটা প্রতিদিন হয়েছিল। উনি অনেকভাবে চেষ্টা করেছেন আসলে এটা প্রথম সত্য কিনা, অনেককে পাহারার জন্য বসিয়েছিলেন, কিন্তু ওরা এই কোনো কিছুই দেখে। কিন্তু উনি বলেন যে ভিতর থেকে আমি এই শব্দটা পাই, এজন্য হেঁটে যাচ্ছে। এরকম কয়েকদিন হওয়ার পর এরকম প্রায় 1 মাস চলে। ঠিক বাচ্চার বয়স যখন প্রায় 12 মাসে পা দিয়ে, মানে এখনো 1 বছর হয়নি, 12 মাস ঠিক মানে পা দিয়ে 12 মাস রাডিও তো আশেপাশে, তখন তারা বলছে যে ওই জায়গাটার দোকানে। তো উনি তখন ফিল করলেন যে রাতের বেলা ঘরের মধ্যে ঠিক তো সে খুব ছোট্ট আকৃতির ইংরেজি ছায়া এত খুশি দিয়ে দৌড়াদৌড়ি করে। এখন সেই ছায়াটি মনে হয়েছে একটা বাবা রাজনের সাথে কোনটা সম্পৃক্ত, দৌড়াদৌড়ি করছে, কিন্তু এটা কোনো মানুষের আকৃতির ছায়া। আমি যদি উনি আলো জ্বালালে সেই ছায়াটা দেখা যায়। বলে রাখি আসবে ঘরের ভেতরে, কিন্তু ওনার স্ত্রীকে এই বিষয়গুলো উনি বলেননি। তখন বললে উনি ভয় পাবে, রেশনে এই বিষয়গুলো উনি সবসময় অ্যাভয়েড করে গেছে। তো যখন বাচ্চার বয়স ঠিক 1 বছর যদি পূর্ণ হলো, ওই দিন ওনার বাচ্চাটা মারা যায়, ছেলে সন্তানটা মারা যায়। ঠিক ওই দিনই আগে ওনার কন্যা সন্তান সুজেলায় রান্না করতে গিয়ে মডার্ন করে তার শরীরের একটা কাপড়ের একটা ছাগল দেখছে এবং খুব সামান্য সে আহত হয়েছে। দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে দিনে হসপিটালে ওনার ওই ছোট মেয়েটা মারা। তো অথচ কত তো আগুনে ঝলসে গিয়ে আসলে তার মারা যাওয়ার কথা নয় তার ভাষা। তো একই সাথে তার মানে আদরের পুত্র সন্তান এবং তার ছোট যে মেয়েটা যে যখন মারা গেলে উনি খুব বেদনার্থ হয়ে করলেন, মানে খুব কষ্টে করে গেলে কি। তো যাই হোক, এরপরে সেটা হচ্ছে এটা আরো মারাত্মক আর কি আসে। কুড়ি কিছুদিন পর এবার ওমান থেকে কোম্পানি থেকে এই যে কোম্পানি সমস্যা চলে এসেছে, রিচার্জ চলে এসেছে। উনি আবার প্রচুর মানে ফিরেছে আমার হয় যে তার সুরে খালি সে আসলে শুরু করে খুলে পড়ছে ব্যথা। একদিন উনি রাতের বেলা হঠাৎ করে নাথের রাসুল মানে উনি গাছের গায়ে তার ওই পুত্র সন্তান দিনারে ঘরে সে হেঁটে বেড়াচ্ছে, গান ব্লগ তৈরি করছে। আগে যেরকম ছায়াটা দেখছিলেন পিসের মধ্যে ঠিক মনে হচ্ছে যে ওই ছায়া কি ঠিক ওইভাবেই দোয়ানছে,
কিন্তু এটা আপনি মানুষের অবয়ব দয়া করে ফিল করে এবং লাইট জ্বালিয়ে দেখছেন যে হ্যাঁ লাইট জ্বালিয়ে এখন তাকে দেখা যাচ্ছে সে ওইটাই যার সন্তান, কিন্তু তার যে 1 বছর বয়স হয়েছিল ওই বছর দৌড়াদৌড়ি করার কথা নয়। সেটা মারা গিয়েছে, সে এখানে আসলো কি ভাই? এক্স্যাক্টলি সেটাই। তখন সে সন্তানের কাছে সে সন্তানটি খেয়াল করে যে সন্তানটি খুব বড় বড় চোপা করে কিন্তু বাবার দিকে এগিয়ে এসেছে, তো উনি এটা দেখে ভয় করে এবং হই চোখ করে এগিয়ে এসেই হঠাৎ করে তার ডান হাতে প্রচন্ড জোরে কামড় বাস চোখে এবং কামড় দিয়ে ওনার শরীরের মাংসের এরকম মাংসই ছিঁড়ে নিয়েছে ওনার আসলে। তো উনি প্রচন্ড চিৎকার দেন, তার আশেপাশ থেকে রুম থেকে লোকজন চলে আসে, এবং লোকজন এসে দেখে সত্যি তার হাত দিয়ে রক্ত করে আছে। তো উনি তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া সাধারণত হসপিটালে থেকে তার মতো আটে ঝুঁকে আরো সত্যি করে ঘুরে দেওয়া হয়। এরপরে গেছে প্রায় 19 ক্যাম্প টেস্ট করতে 200 কিলোমিটার দূরে সে বাহালা নামক স্থান, তো উনি জানেন সেখানে খুব এর পরে ওই যেই লোকটা ব্ল্যাক করেছিল চাষ থেকে ওই ব্ল্যাকটা ছিঁড়েছেই তারটা নিয়েছিল তার সাথে দেখা করে। আর মোস্ট করার পরে এমনি বিষয়টা খুলে চৌধুরী যে এরকম চোখের দাম হয়েছে এটা বলার পর, এবং ওই বাচ্চাটি কিছু শব্দ উচ্চারণ করেছিল, যে শব্দগুলো ইংরেজি শব্দগুলো বলে পারছিল যে এই শব্দগুলো এরকম উচ্চারণ করে স্কুটিয়ে দিয়েছে। উনি বলেন যে এই শব্দের অর্থ হচ্ছে নরম যে একটা বস্তু মেরে ফেলবো, খেয়ে ফেলবো, সবাইকে সে সরিয়ে দিব, ঠিক এরকম কত সচ্চগুলো, কিন্তু সেগুলো আসতে পারছিল না। আসলে এক আছি আরে বলতে মিসকিন করে গিয়েছি, সেটা হচ্ছে যে বাচ্চাকে যেখানে কবর দেওয়া হয়েছিল ওই কবরস্থানটা ছিল খুবই প্রোটেক্টেড একটা জায়গা, চারদিকে উঁচু দেয়াল করা এবং সে গেটটাও কলাপসিবল গেট, উঁচু পড়া সে না যে মানে সেটাতে শেয়াল কবুজ ঢুকতে না পারে, গরু ঢুকতে না পারে কবরস্থানে। ওখানে মানে হরিজিটা মানে ওখানে স্থানীয় ভাবে সবাই জানাই চিন্তা ওই কবরস্থান গুলো বেশি শেয়াল কুকুর টোকে একেবারে লাশ মানে কেউ বুড়ে লাশ বিবিধ করার কোনো সুযোগ ছিল। কিন্তু ওই বাচ্চা রাসেল ভাই যেদিন কবর তৈরি করেছিল কারণ পরের দিন সকালবেলায় ওই কবরটা খোলা অবস্থায় পাওয়া যাবে, ভিতরে ডেট ছিল একটা। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার জিজ্ঞেস ছিল ভাই যে আচ্ছা কেমন আপনার প্রথম সন্তান মেয়ে করে যদি ফারা গেলেন এবার দাম্পত্য সরকার জন্ম নিলে আবার মেজর সংবিধান বলতে পারছে যেদিন মানে মারা গেলেন গুপ্ত সন্তানের যেদিন 6 মাস এবং গুপ্ত সন্তানও যেদিন মারা গেলে ছোট সন্তানও যেদিন মারা গেলে উভয়ে সময়ই এটা ছিল রাতের বেলা এবং তখন ওই রাতটা ছিল প্রত্যেকটা রাতই অ্যানালাইসিস করে দেখেছেন এটা ছিল অমাবস্যা। তো এই যে ব্ল্যাক ম্যাজিকের কারণে এটা দিতেছে ডিসিনারতে যে অনেকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক যখন পরে সন্তান হয় না, অনেকে এরকম জাদু তো এখানে একটা আশ্রয় পাবো, কিন্তু আসলে এটার দ্বারা সাময়িক কতটুকু হয় আমি জানি না, কিন্তু এটা এই ফিউচার যে খুব বড় ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসে। আজকের এই কষ্ট আফিজুল কুমার ভাই উনি এখন ভালো আছে, আমাদের ওনার এখন ওখান সন্তান হয়েছে, আবার না সন্তান শেষ আছে ওনার উনি ফ্যামিলি এখন তেলুক এতেই আছে স্বাস্থ্য। এটাই ছিল আসা 50 বছরে। ওকে এবং তারও চমৎকার কিছু ঘটনা রয়েছে ফারনান প্রবদিন থেকে অনেক আগে মোস্ট প্রবলি ফারনান এখন মানে আফগানিস্তানের সবচেয়ে পেলে না 2011 থেকে আসছে, তো 2011 থেকে ফারনান আসছে অনেক করে ফারনান শুধু কে যেটা বিষয়টা হচ্ছে এরপরেও বাসা নিয়ে আবার অনেক বাট এখনো ঘর পাশ শেষ বাসা নিয়ে এখনো অনেক অদ্ভুত অনেক উদ্ভট ঘটনা আছে যেগুলো ফারনান শেয়ার করতে চান। এবং রিসেন্টলি থেকে যে সবটা পুরো ভয়াবহ রকমের বিয়ের সেই স্বপ্নের আপনার ঘটনা শোনান এবং মাঝখানে আপনার ভিডিওটা আমি আপলোড করে দেয়। ওকে আর আজকে যে প্রথম যে এটা যদি এক্সাক্ট একটা স্বপ্ন সেটা পরে একটা ফ্যাক্টে পরিণত হয় এবং কি জমি আসলে ঘটনাটা আপনাদের শেয়ার করছে এবং এই ঘটনাটা সেই জমি আমার বাকে এবং 20 সেকেন্ড টাইম বাবু বেঁকে পরে কাসেল ভাই শেয়ার করলাম এবং আপনাদের সাথে এখন শেয়ার করছি। তেসর পাঠ হচ্ছে কেনছি একদিন আমি ঘটা বাইরেই করছি একটু আসতে দেখতে পাই যে আমি একটা যেতে বাসে আমি একটু দেখতে যাই চলে আসলাম এবং ওখান থেকে বাস থেকে নামার পরে মানে যেটা দেখে আমার যে অনেক লম্বা আমি শরীরেই তার রাস্তা হবে আসলাম এবং সেই রাস্তার দুপাশে হচ্ছে অনেক বড় বড় গাছ চারিদিকে শুধু সবুজের সবুজ এবং আমি যখন ওই
যে রাস্তাটা দিয়ে হাঁটতেছিলাম তখন সেটা ঠিক যে আমার পাশে মানুষ পাশে থেকে হাঁটতেছি কেউ আমার পাশ দিয়ে কেউ আমার মুখে আসতেছে অনেক মানুষ দেখতে চলাফেরা করতে সেটাই হবে একটু শহরের ভিতরে ঢুকে গেলে একটা পর্যায়ে আমি একটা জিনিস খেয়াল দিলাম সেটা হচ্ছে আমি যতই সামনের দিকে সেম্পর অনেক লোকজন চলাতে এই জন্য তার সাথে লাগছিল এবং তারা যখন আমার দিকে তাকাচ্ছে আমার ছিল আমার মনে হচ্ছে যে আমি এমন একটি জায়গায় চলে এসেছি এখানে আমি একটা রাজধানীর স্ট্রেঞ্জার সবাই হয়ে বাজাচ্ছে আমার আরেকটা আজব বিষয় ছিল তারা এই এসটিউ একে অপরের সাথে কোনো কথা হচ্ছে সবাই খুব চুপচাপ খুব কোনাকিটা পিছনে আমাদের ছিল যে আমি তত্ত্ব একটা জায়গায় চলে আসছি যে কেউ কারোর সাথে কথা বলে দেখি বই যে অনেক মানুষের গাড়ি ঘোড়ার অনেক শব্দ সেখানে কোনো সাউন্ড সব কিছুই এখানকার মতোই চিপায় তা কিন্তু কোনো সাপ্রাইজ এবং সবার জিসিওয়ারি করে একটু বের একটা কেউ পরিস্থিতি তাপতে নিচ্ছে না এবং যারা দেখছেন তারা অদ্ভুতই বুঝেছি তুমি আবার সেখান থেকে আস্তে আস্তে সামনের দিকে অনুসরণ অনেকটা তা অনেক পথকার যায় কিছু আমি তারপর একটা পর্যায়ে একটা জায়গায় এসে আমি দেখতে পেলাম যে ফ্যান তাহলে কিছু একটা বিজি এবং সেই বিল্ডিংটার রং ছিল একদম সাদা সে বিল্ডিংটার কাছে যতই আমি আসতাম তখন আমি দেখলাম যে চিপ বিল্ডিংটার ভিতরে চারটা মানুষ লাশ দিবে খাটিয়েতে লাশ চিপ নিয়ে যায় সে টাকা পরে বোরানো লাশ সে বিল্ডিংটার ভিতরে নিয়ে যাচ্ছিস ওটা দেখার সাথে সাথে আমার কাছে মনে হলো যে এটা একটা হসপিটাল এটা স্কিপ করে গেছি যে লাশ হয়ে যাচ্ছে আমি যে এটা হাসপাতাল তো আমি সত্যি সত্যি ওই বিল্ডিংটার ভিতরে ঢুকছিলাম ওটা কিন্তু তারপরে প্রথম পেয়ে দিতে হতো যে অমেকুল আর সিঙ্গুরটাতে পড়লে সাদা কাপড়ে মুড়িয়ে রাখা এর তো কম করে দেখার পরে আমি টেস্টটা হয় দিয়ে গেছিলাম পর্যায়ে এবং তারপর যেটা করে না যে আবার 7 দিন ধরে আমি সেকেন্ড ফ্লোরে থেকে গেলাম সিঁড়ি দিয়ে উপরের দিকে তার শীতের সাথে দেখতে পেলাম অনেকগুলো মা সবাই আমার দিকে খুব অদ্ভুত দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে আমি তাদের কাছে একটা স্ট্রেঞ্জার তার আমাকে এখানে আশা করতেছে না সত্যি একটা কিছু তাদের চোখ এবং হঠাৎ করে দেখলাম যে তার সবাই একটা সেম ড্রেস পরা সেটা সাদা শার্ট কালো অফিসিয়াল ড্রেসগুলো দেখি যে যেরকম ঠিক সেরকম একটা প্রফেশনাল ড্রেস তারা রয়েছে এবং এটা যখন দেখতেছি তখনই আমাদের যে হঠাৎ করে ফিল হলো আমার হাতটা পেছুই থেকে একটু একই আমি ঠিক গ্রোয়ের মধ্যেও সেই জিনিসটা কোনো ফিল করতে পারি এটা যে আমার হাতটা কেউ একজন ধরলো এবং সেই হাতের যে স্পর্শটা আমি তো আমি সাথে সাথে তার দিকে তাকালাম তার ছেলেকে যে লিখতুরে না একটা নামকে ওনার নাম হচ্ছে রবুল আমিন নামকে ওনাকে আমি দেখতাম এবং ওনার থরিসের টিচার আমি যখন সেন্ট গ্রেগরিতে স্কুলে পড়তাম খাবার ছোটোবেলা দিয়ে খাচ্ছ যে আমি সচরাচর কাঁপা চলে যাওয়ার চকে বেশি পেটাম গিয়ে আমরা খাই তখন আমি খেতে পারি কেন আমার তাতে অনেক প্রত্যাশ তো পড়ছে তো তফাৎ করতো যে আমার আপু অনেকে খিদে ঘটে তো আঙ্কেল যখন আমাদের গিয়েছিল আমাকে দিয়ে জানতে লাফসেবে ছেলে কেমন সে ছিল ওকে ওখানে যেতে আমার কিনে মানে এটা তো আমার আমি তার মতো তার ফ্যান ছিল তার একটি আরো লাগতো যে এটা করছে আর মাঝখানে আমি যখন আমার ওখান থেকে পাশ করে কিংবা তারপরে অনেক বছর ফিরে যায় প্রায় এক যুগ কেটে যায় তারপরেও তাদের কারোর সাথে আমার তো এই যোগাযোগ ছিল খবরটা আমার তো হতে পারেন তাকে আমার সবার মাছ ফিরতে পেয়ে আমি তাকে জিজ্ঞাসা করছি সরি আঙ্কেল আপনি কেমন আছে সেখানে দেখলাম যে ঠিক সে আরো আমি যে তাকে যে অনুদিক তার থেকে আপ বেটার সে একটু বদলে পেয়ে গেছে এবং সিংহের একটি নিশো কালো হাতে ব্যান্ড সাদা শার্ট সে আমি দিয়েছি কালকে আমি অনেক ভালো আছি এবং আমি জিজ্ঞেস করলাম আমাকে এখানে তো নেওকে বললেন যে আমি এখন এখানে তো তার এই পাখাটা একদম আমার কাজ ক্লাসের যেমন একটু সব করছে একটা কাজ এই কথাটা আমার যে কানে গিয়েছে তুমি আমাকে বললেন যে আমি এখন এখানেই থাকি কোনো চিন্তা দিতেছিলাম যে আমার ফ্রেন্ড কিন্তু বাড়িতে এখানে মানে আমার ফ্রেন্ড কোথায় থাকে ওই কোথায় থাকে এগুলো আমার মানে আমি বুঝতে পারছি না একটা পর্যায়ে আমার পঞ্চাশটা কাকা এতটুকুই ফোনে আছে যে ওই সব একটা পর্যায়ে আল্লাহর সাথে বিদায় নিয়ে চলে আসলাম তারপরে আমার সবটা ভেঙে গেল আমি জাস্ট ভালো লাগলো যে অনেকদিন পর একটা মানুষকে দেখলাম তাকে নিয়ে আমি কোনো চিন্তাও করিনি আগে বাই তার যে ছেলেরা আমার সাথে ফেক্স বই আছে কমিউনিকেশন নিয়েছি যে আমি কিছু নিয়ে ভেবেছি বা তো আমি একটু শুনি সমস্ত মোটামুটি আমার মেমোরি থেকে আস্তে আস্তে করে নিষ্প্রভাব হয়ে গেল কিন্তু তো ভাই
তো এই থেকে 3 মাস হবে এক্সাক্ট টাইম বা ঠিক 15 আওয়ার তারা থাকতে লাগে এই জায়গাটা। এই সময়টা পরে না আমার যে ট্রেনটা ফাদারকে যে স্বপ্নে দেখেছি আমার ফেকটার সাথে মানে আমি জানি না। আচ্ছা এবং এর সাথে আমার দেখা হয়েছিল আমাদের ন্যাশনাল পর্যটন বাহিনী ওখানে ভেবেছে সে পশ্চিম মুস্তাগর তোর সাথে দেখা হবে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কেমন আছিস, অনেকদিন ধরে দেখা। আমি ওকে বললাম যে আঙ্কেল কেমন আছে, বলছে আসলে তোদের কারোর সাথে তো প্রায় 6 বছর ধরে কোনো যোগাযোগ নেই, তোদের কাউকে ইনফরমেশন দিতে পারে নিউজ করবি আর অবশ্য নেই তিন বছর তাকে ফারা গেছে যেটা কোর্ডিস ক্যান্সার মারা গেছে না গেস্টের কাছে যাওয়ার আরও অনেক চর্চা ছিল মারা যাওয়ার সব পরবর্তীতে গেস্টের কাছে যাবে মানে ফুল ফ্যামিলিকে অনেক কষ্ট করতে হয়েছে এই দিকটার চোখ। তো সেই কথা শুনে সাথে মানে আমার ভিতরে চলে গেছে মানে কি বলবো যে মানে অন্য ধরনের একটা ফিলিংস, কারণ আলিয়ে শুধু আগে একটা মানুষের স্বপ্নে তার সাথে হাঁট আপনি সেটা বারবার করে বলছেন সেটা মানুষ খুব অদ্ভুত যে স্বপ্ন ভরে একটা মানুষের হাত ধরার যে অনুভূতি বা এই যে এই টাচ করার যে ব্যাপারটা এইটা আগে ইফেক্ট করছে পরিভাবে আমি আপনি যে এখন যে স্টোরিটা বলছি সব ততটা বলছি এখন আমি ফিল করি কেন চিন্তা করলে আমার মনে হয় যে তার যে টাচ করেছিল আর তার সাথে যে এনজয় করেছিল তার একটা কথা আমার পারবো যে আমি এখন এখানেই থাকি। এই কথাটা আমি কখনোই করবো না, মানে আমার চোখ যদি স্মৃতি থাকবে মেমোরি থাকছে আমি কষ্ট কখনোই ভুলবো না। তো আমি আমার মাকেও কারণ আমার মা যেটা বলে আমিও যেটা পরে ফিল করেছি যে আমি যেই চুপতে যাই গিয়েছিলাম তার সবাই আমাকে বারবার স্ট্রেঞ্জ ভাবে তাকাচ্ছিল, হয়তো সেটা হয়তো সব মৃত মানুষ ছিল হয়তো ওমা হাইট স্কুটি উনি থাকতেন। তো এইটাই ছিল আমার স্টোরি আর কি একটা ঘটনা যেটা ফেব্রুয়ারি মার্চ দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকে 3 মাসেও দিচ্ছেন কিন্তু ট্রিটমেন্ট জন্য শুক্রবার রাত্রে এত স্পেশাল হয় লিখেছেন হাবিবুর রহমান। আমরা চলে যাচ্ছি ঘটনার সঙ্গে আমরা জয়েন করছেন ডক্টর আলিস তদবির করার চেষ্টা আমি যাবার তার কি আছে। আলিস এই মুহূর্তে কেমন লাগছে ফেসবুকে যেরকম দেখছেন খাস বই অসাধারণ তাছাড়া রিপোর্ট ছবি অথবা একটা ভিডিও ওদের সবাই ইন্ডিভিজুয়াল সবাইকে আলাদা আলাদা একসাথে একটা ভিডিওতে দেখছে এরকম ইন্ডিভিজুয়াল একটা ভিডিও ও সবাই কমেন্ট করছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে সবাই মজুদ দিতে শুনেছে সব হিসেবে তার ফিডব্যাক হচ্ছে এবং আপনি তো এটা মতো আমি চাই সেটাই হয় সবাই আমাদের জিনিস তো কেউ বলছি জিনিস তো এত খুবই খুশি তো মাঝে ভালোবাসেন খেতে হয় কম রকম এই ফিলিংটা এই প্রথম থেকে প্রথম বাঁচিয়ে রাখতো বহুবার এসেছি সবাই তুমি হয়তো চেনে তো ভিডিওতে দেখে সেটা তো যাই হোক থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক কিছু আপনি আমাদের সঙ্গে আছে ফোন চলে যাবো আপনার কত জয়ের কাছে যে পিলারটি শেষ ভিডিও তার নাম হচ্ছে দূরে থেকে বলে ফিক্স করলে রিটায়ার্ড এমন এই করতেন লাগে রিটায়ার তো যখন তিনি চাকরিগত অবস্থায় ছিলেন ঢাকার বাইরে ছিলেন কোন জায়গায় ছিলেন রাসিল ভাই সেটি আমি পরিষ্কারভাবে বলেছে যে ধারাবাড়ি যখন ছিলেন তখন তিনি তাজা একটি জায়গা রাখার কাছ থেকে মেয়ে ওপেনলি বলে দিলাম কত করে ইনজেকশন কোন জায়গায় রেখেছে সেটা না তো উনি বললেন ঠিক আছে এই পরে যে জায়গা দিয়ে রাখলে সেখানে তার টার্গেট ছিল যে রিটায়ার পরে সে ওই জায়গায় এসে ফুল ফ্যামিলি নিয়ে থাকি বললি তো ঢাকার বাইরে থাকা অবস্থায় তিনি এই জায়গায় একটি বাড়ি তো বাড়িটা একতলা বাড়ি তোলেন তো ওনার সারা জীবনের ইচ্ছা যে ওনার বাসাটা এরকম একতলা হবে সামনে খোলামেলা কাইটি উনি গাছপালা লাগিয়ে রাখবেন ঠিক ওরকম ভাবে প্রিপেয়ার করে তিনি ঢাকায় আসে রাখি তো তার এক ছেলে এক মেয়ে ছেলেটি ঢাকার সোনাবার হিন্দু ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন তার মেয়েটি ছিল স্কুলের একজন বসতেন তো বাসায় সচরাচর দেখা যেত যে উনি রিটায়ারমেন্ট যখন ঢাকায় চলে আসে তো তিনি বাসায় থাকতেন না তো রিটায়ারমেন্টের পর তিনি অন্য কাজে বেশ কিছুর জন্য বাসার বাইরে মাস তো সৃষ্টি যেটা হচ্ছে যে ওনার যে ছেলে উনি তো বাসায় যখন মেয়েটি স্কুলে থাকতো তো বাসায় নর্মালি ওরে যদি আবার একটা মেয়েটা যখন স্কুলে যেত বাসায় নর্মালি রাসেল ভাই ওনার ওয়াইফ তাদের ওনার সুবুজিৎ তো ওনার বাসার সামনে মোটামুটি বসা জায়গাটা খুব সুন্দর করে সাঁতার সে আসার পর তো যেদিন ঘটনা সেদিনের ঘটনা হলে যেদিন ঘটনা ঘটে একটু abnormal ঘটনা রাসি ভাই ওনার ছেলে সবসময় বাসায় থাকতো বাসায় আসতো মাঝে বছর তো যদি
ঘটনাটি ঘটে সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বলতে পারেন ওই দিন বছরের প্রথম বৃষ্টি, কালবৈশাখী ঝড় যেটা ছিল আর কি। অনেক দিন আগের কথা, আমি 91 সালের কথা রাসেল ভাই, তখন প্রচন্ড বৃষ্টি মানে তো বুঝতে পারেন এখন টুকনি বৃষ্টি হয়েছে যে তখন বৃষ্টি শুরু লাগে। এত বৃষ্টি হয়েছিল তখন হঠাৎ করে এই গেটের দরজায় 4-5 জন লোক এসে না, মানে কিন্তু পরবর্তীতে বুঝতে 4-5 জন লোক কিভাবে আসে আসলে ওই সময় রাত 12টা বাজে। তো উনি বুয়ার এই সম্পত্তি পান নাই, তিনি একাই পান। শুধু সেটা পেয়েই উঠে দরজার কাছে যে দেখছেন যে টুপ উড়ে আপনার ওই গেটের নিচে 4-5 জন যে দাঁড়িয়ে আছে বুঝে যাচ্ছ। তো উনি যে বৃষ্টির মধ্যে যেতে যাচ্ছিলেন না, তো সে বুয়াকে পাহাড়ে জাগে পাঠায় ওরা যে আমি গেটটা খুলো। তো রাসেল ভাই গেটটা খুলে খুলতে যাবে, চাবিটা নেবে, আবার ব্যাক করে গেটটা খুলে দেখে যে উনি এবং এই পুয়াস দুইজনই এর মধ্যে জেগে ছিল, বাসায় আর কেউ জেগে ছিল যে তার ছেলে এসছে রাতের বেলা। যদি মেজস তো তার ছেলেটা এসে মনে করেন আচরণটা এরকম, এসেই সে রুমে চলে যায়। নর্মালি রাস্তায় আমি ওই মাঠে গেলে অন্য কথা মতে দিই, আমার ছেলে যখন বাসায় আসতো স্বপ্নে ইউনিভার্সিটিতে কি হয়েছে, ক্লাস কিভাবে করছে, কিরকম চলছে, সব কিছু ঠিক মতো চলছে কিনা, এই সবসময় বাবাকে ডিসক্রাইব করতো। ওই দিন কি হলে 5 রোদটা থাকছে, শিবপুরে ফটকা লেগে যায়। বাসায় এসে সে রুমটা লাগিয়ে দেয়, রুমের ভিতরে কি ছিল মেরিক্লেস। তো বুয়া বেশ দিকে আসলে বাসায় আসে, রুমের দিকে আসে। তো এই করিডোরে দিয়ে দাঁড়িয়েছিলাম, তো বুয়া এসে বলে ঠিক আছে আপনি শুয়ে পড়েন, আমি মানে খাইয়ে চলো হয়তো বললে তিনি আবার ব্যাক করেন যে ওনার ফ্রেন্ড গুলি, মানে ওই ছেলের ফ্রেন্ড গুলা বাসায় ঢুকে নেই রাসেল ভাই 3-4 জন। একমাত্র বুয়াই দেখেছিল ফ্রেন্ড বাসায় বাইরে যাওয়ার যে এখানে কোনো ফ্রেন্ড কেউ না। বৃষ্টির প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং তারা ভিজছিল আছে ভাই, কোনো ছাতা বা কিছু তাদের কাছে ছিল না। বুয়ার পোষায় যে চলে গেল হঠাৎ করে এত রাত্রেবেলা আসার পরে সোনি গেট লাগে বাসায় আসে। তো যেহেতু উনি ওই আব্দুর রফ সাহেবকে বলেছিলেন যে আপনি শুয়ে পড়ে, তো উনি যেহেতু ওনার রুমে চলে যায়, ওই দরজা খুলতে পারে। আমরা বাইরে থেকে আসলে দেখছি যে এই যে শরীর থেকে কাছে চোপর থেকে পানি নেই, প্রচুর থেকে মেশাতে ছেলেটা যে আসছে মেয়েতে কোনো পানি ছিটাও নাই বাইরে গিয়ে বুয়ার কাছে। তো ওই বুয়া দরজা খুলে দেখে যে ওখানে কেউ নেই। এখন রাসেল ভাই যেটা হচ্ছে, আমি বলছি বুয়ার কাজে ওই দরজা খুলে দেখে ভেতরে কেউ। তো বাথরুমের নক করতেই বাচ্চারা দরজাটা খুলে যায়, তার মানে বাথরুমের ভিতরে ঢুকে দেখে কেউ নাই। পুরো বাসাটা সার্চ করে দেখে পটি বই হচ্ছে ছেলেদের তো বোধ ই করলো কনে মেসেজে ছাদের এই বৃষ্টি মেজো সে ছাতা নিয়ে এসে ওই ঘরের বাইরে একটা সিঁড়ি দেওয়া আছে, সিঁড়িতে ছাদে পুঁটে দেখে দিলা ছাদের কোনো কেউ নাই। সে আমার নিচে ভেতরে ঢুকে দরজা নক করে সাহেব আমাদের বুয়ার বয়স 35-40 সব। বাবা যা না এই ঘরের ভিতর বুঝলাম পুরা বাড়ি গেটের কাছে গেলাম, গেটের তালাটা পর্যন্ত লাগ, যদি তালা বাইরে দিয়ে কেউ লাগাইতো তাহলে বাইরে দিয়ে বলেছেন, তো ভিতরতে যেভাবে তালা লাগিয়ে এসেছিল। আর রূপের সময় যে হয়ে গেছে তাও ইপন আছে রান্নাঘর থেকে ফিরতে বাসা রানাচে দেখলো যে কোথাও পা, তাহলে কে আসতো বাকে সাথে মানে প্রচন্ড উঠলেন এবং উনি উঠলেন, আর ওয়াইস উঠলেন না, উনি উঠে ভিতর নিউজ হয়েছে পাওয়া যাচ্ছেন। তো উয়া কি পিছনে তো দেখি না, বাসার পিছনে যে বাসার পিছনে ডোয়াল যাওয়ার পথেই হঠাৎ করে একটা বেশ চলে সাহস উনি এক জোরে ভিজে বসার যে জায়গাটাতে উনি মাটি পেলে সুন্দর করে বসার জায়গা করে ওটার পিছন দিকে একটা ছেলে, তো পিছনে যাওয়ার পরে সেই দেখবে যে বুয়া খেয়ে আছে, বুয়াকে ঘরে টেনে নিয়ে আসে এই জায়গাটাকে আমার ওয়াইফও তাকে হেল্প করে ওয়ার আসে। এই নিয়ে যাওয়ার পরে যেটা হয় যে বুয়া মেডিকেল কলেজ হসপিটালে ক্লাস আছে, শ্বাস নিচ্ছে এত সুন্দর বলবো সব অ্যাপারেন্টলি সবথেকে নর্মাল, কিন্তু ওয়ার কোনো জ্ঞান আসছে না, দুর্ঘটনাতেই মোটা হয়ে গেছে, বুয়ার কোনো জ্ঞান আসছে ওই পর্যায়ে তারা ডিসিশন না ঠিক আছে হাসপাতালে ফিল করা শুরু করলো, হেলো হাসপাতালে নিয়ে শিপি ক্যান্সেল সিরা তোরে কাউকে চিনে দাস প্রথম ঘুমিয়ে ইঞ্জেকশন দিয়ে কোম্পানি দেওয়া, যখন খুন ব্যক্তিকে ব্যাক করে হঠাৎ করে তার সবার কথা ওরা ঘটনা শেষে বলে যে ওই দিন রাত গতকাল যে দুইটি আগের রাতে যে ঘটনাটি ঘটে, সে রিমের ভিতরে সবাইকে খোঁজার মানে ওই খাইয়াকে খোঁজার পরে সে কাউকে চেষ্টা করেছে, আগে খুঁজেই পায় নাই। তো যখন সে ওই মশার জায়গাটা পেছনে গাছের দিকে যায় কি দেখেন ছিল কাছে যায় কিন দেখে আব্দুর রউফ সাহেবের ছেলের বয়স হচ্ছে
কাছে রাস্তার পোস্ট এটা দেখেছি অজ্ঞান বাড়িতে পাশে পারিবানে একজন অ্যাক্সিডেন্ট হয়। এখন সবচেয়ে ভয়ের কথা হচ্ছে যিনি যে ঘটনাগুলো এভাবে কাজের সামনে বলছেন, সেখানে আব্দুল রফিকের ছেলেও ছিল, উনি রফিক বলছেন যে রাতে মেয়েও ছিল, সবাই শুনছে। তার মানে তার ছিল ওই দিন ঘরে হয়েছে দৌড়াত। এই জিনিসটা শুধু একমাত্র টিকটক পরে হচ্ছে আব্দুল রফিক নিজে। ও আসলে সাথে তিনি তো প্রত্যক্ষ পরে আব্দুল রফিকের জীবন একজন বাবা ক্রিকেট একজন বুজুর্গ মানুষ কি আছে ক্যাশে পাশা পুরো আসলে সার্চ করে দেখে তাকে লিখেছে কিছু বলে না, বলে যে খালি আমি এটা খাও ঠিক গেড়ে দিয়ে যাচ্ছে বয়স ঠাসার মাথার মাঝখান আপনার যেতে গুলো এই জিনিসগুলো কি কি বলেছে রাসেল ভাই সেটা আমি বলছি, সেইগুলি করবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, আপনারা কিছু খারাপের জন্য প্রিপেয়ার করেন, যেটা হয়তো আপনাদের প্রত্যেকটি বাংলাদেশের সঙ্গে শরীরের একটা কাপড় দাম সাদরিয়ে যায়। এটা বলে কাজ সামান্যই সে ঠিক এক সপ্তাহ পর আসতে এই এক সপ্তাহের মধ্যে যেসব উল্টো পাল্টা কাজ হচ্ছিল, তাদের যেমন রাত্রেবেলা ঘুমাতে ঘুমানো অবস্থায় হঠাৎ করে কিসে ছাদের উপরে মনে হয় একটা গাছ বিক্রি করেছে, এরকম শুনে সেটাও পরে যে কিন্তু ছাদের উপরে একটা গাছ বিক্রি করছে, অথবা রান্না পাশে ধোয়ার কিছু স্মেল আসছে, রান্নার স্মেল আসছে, কেউ রান্না করছে, যারা তো পাওয়া একটা 2টার দিকে কে রান্না গিয়ে আসে তো ঘুম ভাঙছে, স্মেল আসছে রান্না থেকে উনি নর্মাল হিসাবে নিয়ে এক সপ্তাহ পর এক সপ্তাহ পর উনি যখন রাত্রেবেলা কোন ভাগে ওনার হামরি কিছুটা নর্মাল অবস্থায় ঢুক ধরে বাচ্চা যাবে পরশুরে যাওয়ার পথে হঠাৎ করে ভূমিকম্প মতো একটা ফিল করে, পাঁচটা নড়ছে। তিনি তার ওয়াইফকে সবাইকে জায়গায় ভেঙে দেবো দরদরি গভীর বন্ধ করতে নড়ছে। তো বাসার সবাই ছিল, তার ছেলেও ছিল। বুয়া তো ভেজেকে যে কি সবাই এসে গেছে, বুয়াকেও সে জাগাতে গেছে। নিজেরা দেখে যে বুয়া শুয়ে আছে, সারা দিয়েছে তো বুয়ার দুটো খুব যে আমার খুঁতে আসে। ও মাই গড, এটা যদি কেউ সামনাসামনি দেখে একটা ছিল আমি করছি কাটার পরে সুস্থ বা প্রতিভ আউট অফ নো এরকম ঘটনা এই প্রথম দেখলো। আর বাসার মতোই ঘটলো এই ঘটনা। ভুল বাসায় ঘটতে একটা কথা চলে যাচ্ছে সেফ হয়ে যেত, তো বাসায় ঘটছে এখন তার উপরে আশেপাশে মানুষ পরের দিন পরে যখন এফোর্ট বেশি ছিল পোস্টমর্টেম হলো চেক করি ভাষা বেড়েছে তো মেরেছি, আবার শিশু দেখে উঠতেছি আলাদা এগুলো লোকজন এসে দেখে সত্যি তা তো রক্ত। মোস্ট ইম্পর্টেন্ট কথা যে যখন ইনভেস্টিগেট চালানো হয়, ইনভেস্টিগেট চালানোর পরে কোনো হদিশ পাওয়া যায় না, তার লোকজনরা কেস করে সেই রাসেল ভাই কেসটা এখনো পর্যন্ত হচ্ছে এবং তাকে এখনো হাজিরা দিতে হয়, কিন্তু এই ঘটনার সাথে তারা কোনোভাবেই জড়িত না। সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা হয়তো তারা জড়িত না এবং কোনো হদিশও পায় না যে ছুরি কাটা কিসের ছুরি কিভাবে হলো না হলো। ওনার শরীরে কোনো ক্ষত বিক্ষতের দাগ নাই, কোনো ঘরের আঁচড়ের দাগ নেই, কোনো টর্চার করা হয় না। তাহলে হঠাৎ খুবই নর্মাল দেন উইদাউট সবজি কাশি গিয়ে নর্মালি একটা মানুষ পড়ে থাকতে আসবে কেউ সেটা অনেক তো না আসতো, কিন্তু নর্মালি মারা গেছে নর্মাল ডেথ প্রক্রিয়া আলাদা বল সেটা মানুষকে ভাবিয়ে বসে এবং ডিফারেন্ট কিছুজনটা কেস করে দেয়। এই 2017 সিনেমাটা এখনো পর্যন্ত চলছে সেটা। অ্যান্ড থ্যাংক ইউ আজকে আপনি এদের সময় দেওয়ার জন্য। আমরা আপনাকে পাবো আমরা যাবো বাবু মেয়ের কাছে। বাবু মেয়ে কিছুদিন ধরে আজ দেখে না আসছেন এবং তিনিও তাকে যদি উদ্দেশ্য করি যে কেন আসেন, সেটা বলবে যে আপনাদের ভালোবাসা পাওয়া করে আসেন, সেটা তারা ভিডিও দেখতে বুঝতে পারবে। এখনো পর্যন্ত এটাই আমাদেরও সবচেয়ে বড় পাওয়া, সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা। আর এইখানে যারা আসেন তারা কি পরিমাণ ভালোবাসায় তো পারে সেটা আপনাদেরকে ওনারা আমার চাইতে ভালো বলতে পারবেন। তো বাবু কেমন আছেন? ভাই ভালো আছে। আমি একটু বলছি যে মানে ইন্সপিরেশনটা কোথা থেকে আসে যে এখানে যে আসেন মানুষের ভালোবাসা আসলে অন্যরকম একটা ব্যাপার। ওদের ফেমে আসা যে একটা তাগিদ এটা মানুষের ভালোবাসা থেকেই আসতে সেটাই। তো আমরা চলে যাই ঘটনায় এবং আপনি ঘটনা বলেন না, আমরা ভিডিওটা আপলোড করে ফেলুন। আমার কাছে দুটো ঘটনা ছিল আসলে বেশ, ছোট আছে বড় আছে অবশ্যই। আমার মনে হয় যে আমরা বড়টা দিয়ে শুরু করি। ঘটনা এটা হচ্ছে ইন্ডিয়ার আসাম রাজ্যের একটা ঘটনা এবং বেশ আগে নিয়ে বলেছেন বেশ মানে আমার নানার বয়সে সব ঠিক আছে এবং বেশ আগে বলেছিল আমি করোনাটা মানে রিকল করে আবার ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসতো। এটা হচ্ছে ওনারই এক বন্ধুর ঘটনা
সেই অনেক আমলে অনেক আগে সেই ট্রেন পাকিস্তান ও তার আসার সময় উনি ট্রাভেল করছিলেন আসমানের মধ্যে যে কোনো এক জায়গায় যাচ্ছিলেন আর কি সবাই ট্রেনে করে ভেরি মাছ। তো রাতের বেলা ট্রেন যেতে 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 বেশ লেট হয়ে গেছে, অন্ধকার ধরেন সেই সময় 7টা মানে বেশ রাত এরকম একটা সময়। তো ট্রেনটা সেটা স্টেশনের সঙ্গে এসে রাতের বেলা থেমে যায় আর কি। স্টেশন ঠিক বোঝা যাচ্ছে না, হালকা আলো আছে এবং মানে দিকে মনে হচ্ছে যে বেশ পুরোনো একটা ঘরের মতো আর কি। যদি সরকার স্টেশন বলে এরকমই ছিল। তো উনি এখানে থামাতে উনি ফ্রেড থেকে নানা আসছে এবং ওনার যে কম্পার্টমেন্টে ওপরে একটা যার কিছু সবাই চিমাচ্ছে, উনি নেমে গেছে প্লেন থেকে। তা নেমে কারণ ওনার একটু প্রকৃতিটাকে সারিত উনি হেঁটে গেলেন, আসে বাইরে যেয়ে করে ওনার কাজ শুনলেন। তারপর উনি যখন আসছে এসে উনি ট্রেন চলে গেছে। তো উনি বেশ মানে অবাক হয়ে গেল যে ট্রেন চলে গেল, আমার সাউন্ড বক্স মানে কিভাবে আমি শুনলাম না। উনি হেঁটে একটু ভেতরের দিকে গেছে শহরটা। উনি এসে তাকে এখানে ওই যে রুমটা দেখছে করে ওই রুমের দরজাটা খোলা করছে এবং সেখানে উনি আস্তে করে ঢুকলেন। চিন্তা করলো যে এখন এখানে তো এই রাতের বেলা এখানে জঙ্গল আছে আশেপাশে, তো যাওয়াটা সম্ভব না হল। আমি রুমে বসে গেছিলাম একটা সব সেটা বসে রুমে বসে আছে মানে একদম নিরবতা, রাতের শব্দ পাচ্ছে আর কিছু। এর মধ্যে হঠাৎ করে আবিষ্কার পড়লো যে ওনার এই পাশের কানবাসের যে সিটগুলো ছিল পিছন কপ কপ করে শব্দ আসছে দেখে পর উনি ফিরে তাকানো, তাকায় দেখি যে একটা লোক একটা শিরের মতো দিয়ে, লোক বলতে একটা মানুষ আর কি শাল দিয়ে চুপে তো বসে সে আবার তাকে জিজ্ঞেস করতেছে আর কি যে আপনি তো ট্রেন মিস করছেন, আপনি দিনের বেলা ছাড়া যেতে পারবেন না, কিন্তু আমার ফোটা এটা পর দিন আসি সেটা দেখতে আপনি যদি যান বা তাহলে আপনাকে আমি পৌঁছে দিতে কি হয়েছে বলে আমার কাছে টাঙ্গা রাস্তা যাওয়ার রাস্তা আছে, আপনি চাইলে আপনাকে বসাইতে পারি। তো ওদের টাঙ্গা কি ঘোড়া না টাঙ্গা বসে না ঘোড়া না মানুষ পারে আদম গাড়ি মানুষ টেনে রেখ মানুষ তো সুনীল চাইছি এরকম জঙ্গলের মতো যারা এখানে আদম গাড়িতে বিজনেস কেউ একটু অবাক হয়েছে বলছে তুমি আপনি কি টাঙ্গা চালান, বলে যে হ্যাঁ আমি চল। তখন সে বললো আচ্ছা ঠিক আছে নিয়ে চলে না আমি জায়গায় যাও। তো লোকটা তাকে এইসব করে বলতেছে যে ডিস্টেন্সটা একটা বললো যে এতটুকু সরে 7 কোষ রাস্তা হলে সব তুই চলে নিয়ে কি করছি। তো ওনাকে নিল, উনি হেঁটে আসছে এসে ওই লোকের পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, দেখে লোককে একটু পড়ায় কড়ায় হাঁটে। উনি অবাক হচ্ছে যে এই লোক কিভাবে মানে সম্ভব যেটা অটো করা একটা হাঁটতে শুরু পূজাবে আর এই লোকটাকে নিয়ে যাবে। তো তারপরে সে একটু মানে ভরসা পেয়ে যেটা একটা মানুষ আছে গেটের বাইরে গেল, কথা বলছে সবাই বাইরে যাওয়ার পরে কম উনি ওই ট্যাক্সি যখন একটা আমার কাছে টানা দাঁড়িয়ে উনি উঠে বলল কই টানা দাঁড়িয়ে ওনাকে টানা শুরু দিকে যাচ্ছে রাস্তার ভাই, রাস্তাটা আসলে যে কোনো মনে হচ্ছে না যে এটা কৌশল মানে কি রাস্তা গাড়ি ঘোড়া চলে আসতে সময় এরকম কোনো সাবলীল যেন রাস্তা না, কি বেশ মানে রুক্ষ মানে গাড়ি কাঁপতেছে ই করতেছে এরকম একটা জায়গা কেউ করে সুজলে যেতে একটা জায়গাতে যখন যাচ্ছে এই জায়গাটা হচ্ছে যে আপনার এই জায়গাতে বনটা পাকা বেশ একটা মাঠের মতো জায়গা, দূরে কিছু মানে গাছপালা দেখা যাচ্ছে, এক জায়গায় কিছু আলো দেখতেছে উনি। তারপরে তো টাঙ্গালাকে বলতেছে এখানে কি মানুষ থাকে, এখানে একটা বিয়ে বাড়ি আপনি চাইলে এখানে থামতে পারি। বলছে না বিয়ে বাড়িতে আমি থামবো কেন, বলেন থামেন হ্যাঁ অসুবিধা নেই আপনাকে আমি দেখাচ্ছি। তো তিনি বলতেছে যে না আমি থামবো না, তুমি আমাকে জায়গা মতো নিয়ে যাও। তো লাশ নিয়ে ওনার ভয় পাচ্ছে অন্য যে টাকা কিনা এরকম কিছু। যাই হোক ওই লোকটা কোনো কারণে ওই সে আলো আলার জায়গাটার সামনে আসলো, উনি দেখলো যে বেশ আলো টালো জ্বলতেছে ভিতরে, আলো মানে যে মানে প্রদীপ এই ধরনের জিনিসপত্র জ্বলতেছে ভিতর যেহেতু ক্লাস। তো দেখার পরে টাঙ্গালা থাকা বলছে কি আমি এসে পানি দেবো, আপনি চাইলে আসতে পারি। উনি বলছে যে আমি আসবো, আমি এখানে বিয়ে বাড়ি কি আর তুমি যাবো। তো দেখছো ওই টাঙ্গালা ভিতরে চলে গেলো গাড়ি দেখছি। তুমি বসে আসছে বসে এক পর্যন্ত ঝিনুনি চলে আসছে। তো ঝিনুনি যখন চলে আসছে তো মানে ঘুমের মতো মানে তন্দ্রা, তো এক সময় তার ঝিনুনিটা ভাঙছে, ভাঙার পর উনি দেখতেছে উনি বসে অনেক মানে কোনো আলু টালো কিচ্ছু নেই, সে বসে আছে টাঙ্গার মধ্যে ঠিকই তখন কিচ্ছু নেই, ওরাই একটা ঝোপঝাড়ের মতো। তো সে ওখান থেকে নামছে প্রচন্ড ভয় পেয়েছে, কারণ আবার একটা মানে একদম নির্জনে লাগে বনের মুখ যেটা এটা যখন ভেতরে ঢুকছে ঢুকে দেখে রাসেল ভাই যে পুরানো বাড়ি ঘর আছে কিন্তু বাড়ি তো হচ্ছে রুই মানে তারা পড়েছে প্রচন্ড ভয় পেয়েছে। ভয় পেয়ে এটা যখন সে ওই ঘুরে আবার যেদিক থেকে টাঙ্গা আসছিল সেদিকে হাঁটা ফেসছে, কারণ ওই জায়গায় থাকার সাহস তার হয়নি। এবং হাঁটতে সে এমন টায়ার নিশ্চয় বলার মতোটা ঘেয়ে গেছে, সে একটা আন্দাজ করছে যে কতটুকু ওটা নিয়ে আসছে। পাঁচ সময় উঠে সেই পুরোনো সে স্টেশনও বেঁচে ওখানে যে এটাকে রাসিল ভাই ওখানে বাতিল হচ্ছে ছিল সেটাও নেই অনেক, সেই স্টেশনও কোনো বাতি নেই,
ঘর ঠিকই আছে এমনিতে, আমাদের কোনো বাতি নেই। সে প্ল্যাটফর্মে যে ওই ঘরের কাছে বসে মানে খুবই ভয় ছিল, মানে এক সময় সে মানে ঠান্ডা ছিল, কাঁপতে কাঁপতে প্রায় সে ইয়ে হয়ে গেছে। সব একটা মানুষের, প্রত্যেকটা মানুষের ভয়ের একটা পর্যায়ে কিন্তু আসলে ঘুমাই যায়, সেটা শুধু ঘুমাই গেছে। সকালবেলা তার যখন তোমরা আসে যখন মানুষ সব কয়েকজন ডাকতেছে তাকে যে দেখে আসছে, ওটার পর তাকে জিজ্ঞেস করতেছে বাবু এখানে আসছেন কিভাবে আসি, ওকে আপনি এখানে বসে আছেন, ওখানকার মানুষ বসেছে তার সেজে কিভাবে এখানে আসছে। তো বলতেছে যে আমাকে এরকম ট্রেন দেখে এসে এসে ও যে ট্রেন দেখে গেছে এখানে তো এইটা সব মানে আপনার লস চালু ট্রেন স্টেশন না, কারো প্রত্যেকটা স্টেশন আপনি এখানে কিভাবে আস বলে যে আমাকে তো নামাইছিল সেখানটা আমাকে টাঙ্গালা এখানে একটা বিয়ে বাড়িতে নিয়ে গেছিল। তো বলছে তো এখানে বিয়ে বাড়ি, ওটা হচ্ছে টাকাসের বিয়ে বাড়ি। বলতো এখানে একটা বাড়ি ছিল একটা সময়, আজ থেকে অনেক বছর আগে, সেখানে বিয়ে হচ্ছিল, বিয়ে হওয়ার সময় ডাকাতরা আক্রমণ করে সেই বাড়িটাকে পোড়ায় দেয়, বাড়ির যে মেয়ে আছে তাকে তরিয়ে দেয়। আর ওই যে আপনাকে যে টাঙ্গা আলাস কথা বলছে, এরকম টাঙ্গা আলা ওইখানেই থাকবে, সেই লোকে এখানে প্রতিদিন মানে কাজ করতো নাকি, ওই যে ওখানে বুঝ করছো গ্রামের মতো ছিল সেখানে থাকতো, আর এখানে কাজ প্যাসেঞ্জার নেই। আর এই ট্রেন স্টেশনও এত ছিল যে এখানে এখন মানুষ ট্রেন থামেন, এটা গভর্নমেন্ট ভাবেই পড়ে আছে। তো লোকটা পরে রাস্তায় খুবই তার মৌনিক পরবর্তী তনের লোক থেকে চলে যায় কি। তো রেসে আসতো Thank you very much. Thank you. It's a beautiful story. Thank you very much. ভাই আশায় আপনার ধারণা শুনে নেব আমি। একটু SMS চেক করে ফেলি জাস্ট। The light comes alive through the grinding form. Margie, but you see it. I'm about to chill in the RJ friend. Or should I go to Facebook? Yeah, the minutes. You will go. They have none to my taken. That lamp can you? Or I want to pop up at the right of the over the traffic of it. I will see a coy about it. Go for a cook. তো মানে এত ভালো করে ঘটনা কম বেশি হতে পারো যেটা আমি প্রধানত কি আমার সাইড আমার দিকে যায় তো আমার বাইক শেষ হতেছে। বেশি কথা না বলে ঘটনাতে যাই, তখন আমার বয়স 5 থেকে 6 বছর হবে। আমরা আমেরিকাও প্রান্তলনা একটা রাইটারে কাজ, তো আমরা যে সেখান থেকে আমরা পাড়াটা ফিরে দেবো তাহলে ওই গাঁওটা দিতে আর দুইটা প্যাট তো মুক্তি একটা তেল দিকে আমাদের প্রায় কম বসে তেলের সাথে খেলাধুলা করতে আমি ও আমাদের বাসে আজকে তিনটা ফ্ল্যাটে রান্না করে গেছিল, ওয়াশরুমটা একটু দূরে ছিল। তো আমার ওই বান্ধবীর বাসাটা হচ্ছে আমাদের রান্না করে সামনে ছিল এবং তাদের বাসার সামনে একটা বড় আম গাছ ছিল। তো অনেকে মানে অনেকে অনেক কথা সময় গেছে নাকি মাঝে গেছে আপনার আম গাছ বাচ্চা কান্নাকাটি করতেছে বা কোনো বাচ্চা চলে আসে দেখা যেত। অনেকে অনেক রকম কিছু দেখছে। এখন ভাই আমার ঘরে নিতে চাই, সেদিন ছিল হচ্ছে রাত 8:30 থেকে 9টা। তো বিদ্যুৎ ছিল না, কিন্তু আমার আম্মু রান্না করতেছিল, এই জন্য আমার আম্মুকে সাহায্য করতেছিল। তো আমি যেহেতু ছোট, তো আমি রান্নাঘরে বাইরে কোনো জিনিস নিয়ে খেলতেছিলাম। তো ব্যয় করলাম সেহেতু ওর বান্ধবী বেঁচে তোমার একে একে খবর সেরকম দেওয়ার পরে ওদের রুল দেখিস না পুজো বল ফিরোদের ডান দিকে রুম থেকে একটা আমি শুধু করেছিলাম, আমি অত কিছু ভাবতে পারিনি। আমি মনে করছি যে এটা আমার বাবা, আমার সেই জিনিসটা আমার সামনে চলে আসে। আমার এইটা দেখতে পারবো না, এই হচ্ছে কি একটা প্লেস এরপরে আর ইউলাভি চরিত্র ভিতরে সবাই কমেন্ট করছে, স্ট্রিম করেন্টের সাথে সবাই To wie is je wie dus dat ze mensen die pas een keer die lekker als
কান্না শুনে মানে আমাকে সাহায্য করতে আসছে, কিন্তু সেটা না, হঠাৎ করে দেখি যে জিনিসটা আমার সামনে থেকে বের হয়ে আসছিল, যখন আমি দেখছি একদম আমার শোনার কিন্তু তখন যে মানে আমাকে সবকিছু করে পেলেছিলেন ট্রিপল দাদা নিয়ে নাম দিয়ে কেন আমার এমনিয়ে যাচ্ছে আমাদের ওয়ার্কশপের থেকে আমাদের ওয়ার্কটা রান্নার থেকে দিয়ে দিচ্ছে। তা এই জিনিসটা সত্যি অদ্ভুত দেবী আমাদের ডক্টরের ব্যাটারি দিই। আমি তখনই বুঝতে পারলাম যে এটা কোনো মানুষ না, যে এটার গায়ে অনেক পশম কিন্তু আমি কিছু ভাবতে পারতেছি না, আমি অনেক জোরে কান্নাকাটি করতেছি কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। হঠাৎ করে যখন আমাদের ওয়াশরুমের সামনে গেল সেই জিনিসটা আমাকে ছেড়ে দিল, ছেড়ে দিল। তো আমি তখন কান্নাকাটি করতে করতে বাড়াইলাম। তো ভাই আমি তখন জিনিসটা দেখিনি যে এটা সম্পূর্ণ একটা অন্যরকম জিনিস। তো অবশ্যই তিনি আরই কিরু আরই দুটা গোল গোল লাল টকটকা। আমি ছোট ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু ছোটবেলায় ভূতের কাহিনী অনেক ভয় দেখানো হয়েছে। আমি এই জিনিসটা বুঝতে পারি যে এটা মানুষ তখন যদি তারে ভয় পায় না ওরে তখন একটু শুনতে পাইনি। আমি হয়তো বাড়ি আছি করতে পারতেছি না, আমি নড়তে পারতেছি না। আমি হঠাৎ করে হঠাৎ করে চলা শুরু করলো এবং আস্তে আস্তে ওয়াশরুমের ভিতরে ঢুকে দিয়ে আমি তখন দৌড় দিয়ে রান্নাঘরে আসলাম। রান্নাঘরে আসলাম আমার আব্বু আমাকে বুঝতে পারছিল আমি কিছু একটা বলছি। আব্বুকে সবক্ষণ মানে আমার আব্বু আমাকে জড়িয়ে ধরে কিছু বলতে হচ্ছে ঘটনায় যখন পৌঁছে তখন তারা বিশ্বাস করে এই জিনিসটা নিয়ে আমার ভবিষ্যতে অনেক প্রবলেম বলতে আমার অনেক কদম মাছ বাইক দিয়ে দিল আপনাদের যাওয়া ঘটনাগুলো কাটাবো। মোটে ভাই কিলো জগৎ এসে মোটামুটি কথা জায়গার সুন্দর বা সাতান Bhoot FM tonight. না পারে ঠিক আছে অর্ধেক ঠিকঠাক বুমাত কিছু বে ওর ছেলে তো সবাই বাসায় থাকতো না, তো বাসায় আসতো মাঝে মধ্যে। ও ওয়েলকাম ব্যাক। শুনছেন তৎসুদের রেসিডিতে চৈত্র এসেছি রাস্তার আছে কাছে আমার সাথে রয়েছে মাসুম ভাই নাচর ব্যাপারে সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমাদের হাতে আছে আর খুব অল্প সময় কি আমরা চলে যাই ঘটনায়, আমরা চলে যাই সিরিজ বৃষ্টি সত্যনারায়ণের কাছে। এত বৃষ্টি হচ্ছে জি পয়লা এই যে ফটোটা শেয়ার করবো সেটা আমার সাথে প্রায় ডিসেম্বর মাসে পড়ছে যে সময় কিছু অন্য কাছে করিয়ে যে করার শুনছি না এটাই কিছুটা সম্ভবত হবে কি যে ডিফারেন্ট ওয়ে আসলে একটা বিষয়কে তুমি চলে আসলে যেটি নিচে তো বা যে কিনছে বুঝিস করছে মানে এই ডিসেম্বর মাসে আবার আর রুমের শেপটা মানে একটু বলতে হবে যে আমার যে পিছকোনাটা হচ্ছে বেডটা হচ্ছে আমার উইন্ডো ঠিক পড়াবো এবং আমি যেটা করি যে আমার যে পায়ের যে সাইডটা উইন্ডো পড়াবো এবং এপ্রিল আর কি বিছানা কোয়ায়। তো সবসময় যেটা হয় যে মানে 30th ফ্লোরে মানে শীতের সময় যেটা হয় যে জানাটা সবসময় নাইটে ঘুমাই, কিন্তু সেই রাতে যেটা হয়েছিল যে আমি পড়ে তো আমার যে উইন্ডোটাকে ঠিক মতো লক করে সকাল আস সেক্ষেত্রে যেটা ছিল যে একটু পর্ব আমার রাতে প্রচুর ঠান্ডা হয়েছে আর আমি আর কি বলছি আমার এটা কিন্তু ডিসেম্বরের মানে এই যে বিষয়টা যে বোবাইল করতে পারে এই ধরনের তেমন কোনো ফিল্ম ফিল করি কিছু জিনিস ফিল করেছিলাম যেটাতে আমার যেটা আমি নিজেই ফিল করেছিলাম যে আমি হয়তো 16 দিন বিগ থাকা আমি বিষয়গুলো করতে পারি এর যে রিজুইটটা সে মানে এটা আপনি আপনার মতো চিন্তা করে বা একটা টিককে দিয়ে যে কিন্তু সেই রাতে যেটা হয় সে ফেক করে আমি সারাদিন বাসায় ছিলাম সে ওগুলো টায়ার্ড ছিল কোনো প্রবলেম ছিল আসলে। তো আমি যখন গোয়াতে যাই রাতে তো আমার ফটো করে ঠান্ডা লাগছে যখন ঠান্ডা লাগছে চুরি দিয়ে তারপর বিশ্বাস যে চিন্তা কিন্তু একটা পর্যায়ে চলে গেলে হঠাৎ থেকে রাত্রে শুনলাম দিচ্ছে থেকে ঠিক জানে ঠিক পাশ দিয়ে আমার যে চেয়ার টাইপটাতে আমি পা দিয়ে ঘুমাই পিছিয়ে সেখান থেকে আমি লাইন থেকে পড়েছি তখন দেখি ওই যাচ্ছে নিচেরতেই যতক্ষণ ওটাকে আস্তে আস্তে কেউ দিয়ে টেনে নিয়ে আসি আর ফোর পরে এটাকে ঠান্ডা সেটা আস্তে আস্তে পরে নিচের থেকে চুইছে জানি কিছুক্ষণ পরে পিছনে তার পাতে চর্চা যাচ্ছে যেমন পাতে তো রাতে এরিয়া কাছে তো পার কাছে চলে আসছে নাকি শিখছে পাওয়ার না তিনি বলতাম বলতে বাট চাপলো তো চেষ্টা করলাম ওটাকে নিয়ে তো দেখলাম যে না ওটা চলে যায় দিচ্ছি কারণ একটা পর্যায়ে যে জন্য আমি দেখি সেরে ব্ল্যাঙ্কেট থেকে আমার হাতের যে বাম দিকে একেবারে দেখ মনের চেষ্টা কিন্তু তা কিছুক্ষণ পরে নতুন করে শুরু যে আমার পেটটাকে আমি আসতে পাই ফাইভের একটু করে কেঁপে তখন আমি একটু ভাবে এলাম যে আসলে মৃত্যু পড়ছে বা এরকম কিছু স্ত্রী
কিছু দর্শনী পুলিশ আসছে আমার তুমি যিনি বলছে মাসাল্লাহ চিকিৎসা যে মানে পাঁচটা যে কলকাতা যে পাঁচটার ভিতর থেকে কি আমাকে বলে ঘুমাতে দিবে না তুমি সোজা বাসটা কি বলছে বালিশটার ভিতর থেকে পারছে কেউ ধাক্কা দিতেছে না তারপরে বালিশের ভেতরে একটা হাত উনি অর্ষিত তখন কি আবার পানা সিধেই বোর্ড তো যাই হোক সেটা তারপর আমি এবার উঠে গেলাম বেডটাকে ছেড়ে উঠে গিয়ে লাইট পরে শোধ গেছো ঠিক আছে পালিশে থেকে সরিয়ে বসন্ত থেকে বোলটাকে বেরোনো অন্য দেখান দিয়ে কিছু নেই তার জন্য আমি একটু ফ্রেশ হয়ে যেটা করলাম দিয়ে প্রায় 7-10 পরে আবার পেটে খাওয়াতে গেলাম ভাই তো আবার সব লাইট অফ করে সব কিছু লাইট কেটে আবার বইছে কিনা তো আবারও দেখি যে একই সিচুয়েশন তো পর আমার প্যাকেট কি যেন উইন্ডো পাস দিয়ে ট্রেন একই সিচুয়েশন আবার বেশি কিন্তু এইবার আমি আরও বেশি কেয়ার দিচ্ছে এবার আমি যদি বলবে না তারা দিচ্ছে আমি ঠিক আছে প্যাকেটটা আর রাখবো না প্যাকেটটা গেলে খাতে নিয়ে যাবে সেই পরে আমার কি প্রবলেম যে আমাকে ওমাতে দিচ্ছে না এরকম একটা সিচুয়েশন তো আমি তখন সাথে সাথে আমার ব্ল্যাঙ্কেটটাকে আমার হাতের বাম পাশে পালোটি একই যখনই ফিরে দিই তখনই নিজেকে পুরো করে দেবো ব্ল্যাঙ্কেট ঠিক তোর থেকে করেছে একটু কিছু জোরে আমাকে একটা বাড়ি দিয়ে পা রাতে একটা অ্যালার্জির মতো করলাম যে একটা অ্যালার্জি আমার পায়ে রাতে একটু জোরে বাড়ি দিই সাথে সাথে ওর এই চালনা দিয়ে পায়ে চলছে এবং সেটা নিজের চোখে দেখেছি এবং এটা কালার ছিল এটা জানি একটা অরেঞ্জ এবং ইয়েলো এরকম একটা টাইপ মানে জাস্ট শুধু এক হাতের মতো এটা রাইট হোক আর এবং এটা একটা ধোঁয়াশা মানে রাতের অন্ধকার এটাকে আমি লাইটের অরেঞ্জ থেকে ইয়েলোইশ একটা কালার তো আমাকে বাড়ি দিয়ে সাথে সাথে আমার জানালা যে মানে প্রিন্টটা পাশটা খালি ছিল এবং সেখান থেকে চলে গেল এবং সাথে এটা সহজ তখন পরে চেয়েছে আব্দুল ফিসে রেন মাস আরো অনেক ঘটনা রয়েছে আমরা কোনো কিছু না শেয়ার করে মন্তব্য না করে আমরা চলে আসছি আপনার ভাইয়ের কাছে আবার খুব ছোট করে আপনার ঘটনাটা শুনবো আমরা মিশেল ক্লিনিকের যে ঘটনাটি বলবো সেটা আমাদের কাজ পেয়েছে ইউটি স্কিমের সকল সচিব ফরহাদ ওরা এই ঘটনাটি গার্ড করেছে আমাকে বলেছে সেটা শেয়ার ফ্রেন্ড সেটাই করছে তো ঘটনাটি রাজবাড়ি জেলা যেটা আমার বাড়িতে রাজবাড়ি জেলা ওখান থেকে এক কিছু তাহলে রাজবাড়ির পাংশা আমিটা বলে গেল ঠিক আরাবেল গেছি গ্রামের এই ওটা এক সপ্তাহের মধ্যে এটা সেটি সেরে করতে আমার সঙ্গে ছিল যেমন মনে করেন রাখতে বলে কচি কমানো কুমার আছে কই অজপাড়া দবই গ্রামেই আমাদের বেশি কিছুদিন আগেই চৈত্রবলিক জানাতে কাঁচি দল স্ট্রিটে চাইছি যাওয়া পশ্চিমে যাওয়ার ছানে দিনের পিতা লক্ষ্য তো রান্নি হয় তো রান্না বৃষ্টিতে রান্না ঠিক রাতের বেলা 12টা 1-2টাতে লাস্টের গোসল করে মানে চরণের চর্চা ছাপায় আসে তো লাস্টটি মানে লোকের হাতে খুবই এক সন্তর্পদ নৃশংসভাবে তোলা হয়েছিল তো পরবর্তীতে পুলিশ পোস্টমর্টম করে লাস্টে নিয়ে আসে পরিবারকে সব স্থানান্তর করে বলে রাজ্যের জন্য যাপন করে দেয় আর লাস্টটিকে লাস্ট এখন লাস্টটিকে নিয়ে আসা হয় মানে এমনভাবে আসলে ব্যাপারে ক্ষত বিক্ষত করা হয়েছে যে ওটাকে শুরু করানোর মতো কেউ শুনে মানে মসজিদে যেহেতু যখন তবিজওয়াতের লোকেরা আসছে তো ওরা বললেন যে আপনি ওই যে প্যাকেজ দিচ্ছি তাহলে আমরাই এই কাছে আমরাই এটা কিছু গিয়ে জেল জেল করে আমরা কখন দিয়েছি আপনার সব শুধু সেটাতে চাই গিয়ে তো ঠিক আছে ওনারা এই কাজটি কাজটি করে ওনারা বিবাহ সাহেবের সাথে ছিলেন ততক্ষণ জানাদের উনি খুব কয়েকটা ছিলেন সব প্রক্রিয়াটা তাবলিগ জামাতের লোকেরা করে ওনারা এই সব কিছু দাপক্ষ শিশু করেন ঘটনায় প্রথম দেশে যাই প্রথম এই ঘটনা ঘটে যাওয়ার তাবলিগ জামাতের লোকে ওনারা কাজ শেষ করে চলে যান 3-4 দিন চলে যান তো মাসখানে শুরু হয় তো সেটার সাথে পড়লো না কারণ উনি যে মসজিদে মোবাইলের নামাজ পড়াতে ওই মসজিদে উনি থাকতে ছেলের পাশে শেষ হয়ে রুবাই বলতেছি আহ্বানে উনি ঘুমাতেন আর মসজিদের সাইডে একটা বড় কবরস্থানের মতো আছে তো ওইখানে মসজিদ থেকে একটু দূরে একটি লাশ জোতর করে জন্য একটা আলাদা ঘর সেই আসর হয়ে কেসটা উনি রাতের বেলা বিতর্ক করে শুনেন যে ওই ঘর থেকে লাশ গোসল করার একটা শব্দ আসছে মানে শব্দ মানে ফরো মানুষ কথা বলছে জড়িত নয় এবং তো উনি হদিস মানে চিন্তা করি না রাত্রে ঘরের চাবি তো ডাল কাজও কিন্তু কে এর ভিতরে ঢুস এই রবি পাস না এভাবে বের হয়ে আসে বের হয়ে আসার পরে উনি খেয়াল করলেন যে
দূর থেকে শুনছেন ঠিকই, ওই দূর থেকে শব্দ সেখানে যখন কাছে গেলেন যে তার কোনো শুনলেন যে একটা মানুষ পড়ে থাকতো রাসেল ভাই কেউ, তো উনি এরকম প্রায় প্রতিদিন এরকম সেন্স দেখতেন। তো যখন উনি অধিকারীর কাছে বিষয়গুলো শেয়ার করেন, তো সবাই বলেছে এটা আপনার মনের ভুল, এছাড়া আর কিছুই হবে। তো উনি বেশ এটা নিয়ে খুব ভয়ে উড়ে থাকলেন। কিন্তু এরই মানে এই ঘটনার ভিতরে ওই গ্রামে আর ওই জাতীয় কোনো লোক মারা যায়নি এবং উনি কোনো জানাজার নামাজও পড়াতে চান। কিন্তু সমস্যা হলো ওই গ্রামে এই কিছুদিন মানে এই ঘটনা যখন ঘটা শুরু করলো, তো এর মধ্যে এই গ্রামে একজন লোক মারা দিলেন। তো যথারীতি ইমাম সাহেব যেহেতু মানে একজন মাত্র আল্লাহ ছিলেন ওই গ্রামের মধ্যে, তারই জানাজার নামাজ পড়ানোর জন্য অরবকে আসতে আসেন। তো উনি রাসেল ভাই যখনই জানাজার নামাজের জন্য সেখানে গিয়েছেন করতে জানাজার নামাজের তারাবেন করে দেখলো যে উনি অপ্তার হয়ে পড়ে গেছে। এখানে যে আসে তখন পরিমাণ ধরাধরি ধরে তাকে জ্ঞান ফেরানো হলো। জ্ঞান ফেরানোর পরে আবার যখন উনি জানাজার নামাজের জন্য দাঁড়িয়েছে, ঠিক একই রকম ভাবে আবার উনি জ্ঞান হারায়। শেষ পর্যন্ত অন্য জায়গা থেকে লোক যেখানে জানাজার নামাজটা মরানো, তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে আসি ভালোবাসা জ্ঞান হারাচ্ছিলাম কেন বারবার। তো উনি ওই সময় কোনো উত্তর দেন উনি কাউকে কিছু বলেন নাই, বলেছে আমি অসুস্থ হয়ে পড়েছি, এতটুকু বলে উনি শান্ত হয়েছেন সেটাই। কিন্তু রাসেল ভাই উনি চলে যায় মানে আপনি খরচ না বলেন এরপর থেকে স্টিল না উনি জীবিত আছেন এখনো। আমার কাছে দুটো এখন বসে যে জানাজার নামাজ পড়াছে বা তার পিছনে কারণ উনি বলেছেন যখনই উনি জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়ান, তখনই দেখেন ওই যে এই ব্যক্তিটি যেই ব্যক্তিটি রসুল জানাজা পড়িয়েছিল তাবলিগ জানাজার দেখা, উনি তো ওটা করা ফেরি তিনি জানাজার পড়ার নানার ভয়ে। তো উনি দেখেন যে ওই লোকটি ওনার কাছে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে এসে ওনার কোনো কথা ছাড়াই ওনার গলা চেপে ধরে এবং উনি সিরিয়াসলেস। ওনার সাথে রাসেল ভাই এখনো এই ঘটনাটি ঘটছে। তিনি জানাজার নামাজ পড়াতে গেলে ওনার সাথে এই ঘটনা ঘটে। এখন এই ঘটনার পর থেকে উনি এখন আর কোনো জানাজার নামাজ আসলে কোনো এক জায়গায় দাঁড়িয়ে ছিল রাসেল ভাই হতাম তো বাবা ট্রেনে করে পরিস্থিতির জন্য আসলে তুমি যেহেতু জেনারেশন নামাজ সে সময় সাত পড়ান নাই, ওরা সময় কোথাও হয়তো রমজান বছর, সেখান থেকে ওই জিনিসটা ওই দৃশ্যটা যদি তুলে হয়ে থাকবে তাহলে কিন্তু তিনি হেরোস্টেশন হয়ে থেকে গেছে তার জন্য। তারপরে জিনিসটা অনেক বেশি ভয়ঙ্কর। আর তার আগে ফানের যে ঘটনাটা পড়বে সেটা যদি আমরা চিন্তা করে দেখি যে ফানের যে স্টোরিটা, যে একটা আপনি যে বালিশটা নিয়ে শুয়েছি, যেটা পরিচিত বালিশ, প্রতিদিনের যার সাথে একটা ঘুমানোর সময় আপনি যদি যার সাথে থাকেন, বালিশটা ডিপেন্ড করে একটা ক্যারেক্টার হয়ে যায়। আর সেই বালিশে যে আপনাকে থাকেন কিনতে শুরু করে বা আপনাকে মানে আবার যায় মানে অবাক হয়ে গেল চলে গেল আমার সাউন্ড পাওয়ার কথা মানে। তো এটা হচ্ছে মানে এটার পরে নেওয়া যায় না, কি বলতে হবে বা গুলি বলা উচিত। আপনার চিন্তা করুন। আমরা ছোট্ট একটা বিরতি নিব, বিরতিতে আমাদের আজকে লাস্ট করোনা শোনাবেন বাবু, আমরা ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে। শুনছি আসতে তো সব সময় কিন্তু ফুটে আমি রাস্তা যাচ্ছি যা অস্ত্র হয়েছে মাসুম ভাই আজকে অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি প্ল্যাটফর্মে। এখন চলে যাবো সরাসরি আহমেদ বাবু ভাইয়ের কাছে। আমরা তো বাবাই শুনে আপনার তুমি ফিরে এই জিনিসরা লই ঘটনা একটা সালা যদি মানে সিরিয়াস টাইপের মানুষ যে কোনো একটা সার্ভিস ছিলেন, যেটা হচ্ছে সিরিয়াস জিজ্ঞেস করতেছে মানে একটু কমপ্লিট টাইপের সার্ভিস, যেটা আপনার 10 মিনিট পড়ছে। তো আপনি উনি তো সারা যেটা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ প্রতিদিন উনি আমাদের ঢাকার খুব কাছাকাছি আপনাকে আছে কোনো একটা রিসোর্ট আছে না বলা যাবে উচিত দেশের বলে আমার কাছে সেখানে যুক্তরাষ্ট্রিক যাওয়ার আছে চাই হবে যে আমাদের এখানে উপরে কিছু শুনতে পারে তারপর কাহিনী বসে না মানে যেহেতু আপনি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ আমি কেন চাইছি না তুমি বাড়িতে নিয়ে আর 3 বার ওখানে জড়িয়েছে টাকা যাওয়া সপ্তাহে 3 বারের মধ্যে শেষের অংশগুলো আছে যে পথদর্শন কি হচ্ছে হচ্ছি আগের আগে 2 বার যখন রিসর্টে গিয়েছে আমি সহজাতি যে অ্যাডভেঞ্চার করতে যেতে থাকাই যে পাশে টাকা তো সবতেই আসলে দল গেছে গেলে কোথাও খুব একটা একা শহরে এসে লাগে তোর পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। তো উনি পিছিয়ে পিছিয়ে দিই একটু মানে একটু দূরের জিনিসটা সেখানে উনি থাকতেন রাতে সহজেই রিসোর্টে 70 মানুষ কমই থাকতো। দুটা ফ্যামিলি এরকম ভাবে বড় থাকছে বা এই অতটা মানুষ আর কি এটা আমি বেড়ে চলে যায় মানুষ বেশিরভাগ সময়। তো উনি উঠে উনি যেটা করে ওই লোক ওই শেষ করার জন্য গেছে উনি যখন টানা তখন ওখানে রাতের বেলা উনি শুয়ে যাচ্ছে রাতের এবং রাত হচ্ছে গভীর হয়ে যাচ্ছে এবং উনি মানে ওনার মতোই গাড়ি ঘোড়া নিয়ে সাধারণত কম্পিউটার ব্রাউজ বা ফোন বা ট্যাব নিয়ে বসতে দেয় রাতের বেলা শুতে রাখতে
আপনি চেষ্টা করতেন পরিবেশটা যখন মানে দেখা যাচ্ছে জায়গাটা হচ্ছে যে আপনার এটা তখন বেশ গভীর হয়ে গেছে আসলে ভাই রাশিয়াটা মাঠটা পরে এরকম সময় উনি বাস বেলা যেতে আছে একজন কিছু তো বারান্দার থেকে তো ওটা উনি খেয়াল করলে থাকে তো যে ওখানে এবার দূরে মানে রিসোর্ট থেকে প্রায় রিসোর্টটা তো আপনার মানে বেশ ফাঁকা জায়গা মাঠ আছে মাঠের পর গাছ গাছ এলিয়েছে তো জোর থেকে দেখতেছিলাম প্রত্যেকটা আলো মাঝামাঝি গাছপালার উপাস থেকে অথবা দেখা যাচ্ছে দেখা কারণ উনি পার্সি মনে করছেন মনে চোনাকি ওনাকি কিছু ছিল তো এটা চিন্তা মানে ওইটা নিয়ে এত মাথায় কামান নেই এটি খুব উনি যাতে আলোটা বেশ ডিফারেন্ট লাইক সাপোজ কেউ যদি হাতে সময় প্রতি বা কিছু নিয়ে যদি নড়াচড়া করে হাঁটাহাঁটি করে যেটা আসে আস্তে আস্তে আপনার ভিতর ওপর থেকে আপনার দত ছিল তো আস্তে আস্তে নিচে নামলেন নেমে গেট দিয়ে বেরোলে আস্তে আস্তে ঘরের হয়েছে কাটতে শোক পায় মাঠ ফলে মাঠ থেকে আলাদা কারণে দেখি একটু করলেন তো কিছু যে আলোটা মনে হচ্ছে এসব করে আছে একটা কোনো একটা চার কোনো মানে কেউ লাইক এই সার্চুইটি করে স্কোয়ার কোনো জায়গা সেই ভালো দিকে আলাদা প্রচন্ড কয় বেশ হচ্ছে না আউলিজম করছে একটু শুনে লাগা মনে তো উনি ওটাকে ফলো করতে করতে তার সময় মাঠ পা আসলে গাছে আসলে ভেতর দিয়ে আরো একটু দেখা যাচ্ছে না সেটা দিয়ে কোনো বাসে বাড়িয়েছ মানে দেখতে দেখতে একসঙ্গে সেই কুকুর পাড়ে চলে আসছে এটা কুকুর সেটা যুবক সেখানে বাজারে গার্ড আছে এবার উনি যখন পুকুরের পাড়ে আসছেন তখন আর আলোটা পুকুরে সেখানে পাশেই নাই ঘুরে যেদিক থেকে বেন আছে ঠিক যেন কি করে সেত জায়গায় থাকা সামনে আছে আলোটা এবং হাঁটতে উনি যেতে পড়লে উনি হাতে গেছে সে টানসান বাসানো খাটটা উঠতে নিয়ে আসছে খাটের পাশে উনি তানাইতিক প্রসেস যে সৌতরের যে মানে যেখানে মানুষ পানিকে নামে কেরাস ও সেই যে বাড়িতে চাইতেছে মানে একটা আনলিস্ট বলে আলোটা সেই ইউনিভার্সিটেশনও কলি যাও সে ঘর থেকে এবং পরে লাইক গ্লে আস ফর আ মোমেন্ট সে মনে হলো নিজের একটু বাহির ও সে মানে খুবই তো উনি তো মানে আসলে বসছে যে একটা মানে ঠান্ডা আছে একটা এমন প্রফেশন থেকে আসছে যে ওনার এটা ভয় পাওয়ার কিছুই নেই একটু মানে সকাশ হলে ওদের কিন্তু আসলে সুন্দর একটা মন্দকার রাত একটা নিশ্চয় বসে গেছে গেছে ঝিঝি রাখতেছে এরকম সব তেমনি এটা আনন্দ আর উনি এই সময় আপনার সেটা পাখির ডাক শুনে ইয়াসলাইজ বা ওই নাইটা আসছেন কিভাবে ও টিল বা কিছু যদি রাখেনি ইয়মি ডাসটা আছেন ওখানটা বা ওরকম একটা পাখির রিয়াকশন আছে কিভাবে এটা সোজা উনি আন্দোলন জাস্ট শো আসে ট্রেন দেখে নিজে তখন উনি দেখছিলেন এই যে একটা মেয়ে মানুষ যা আছে এবার যখন থেকে যে তার চুল অনেক অভ্যর্থ করে পাইচ অনেকে ইয়ে আছে আমাকে নামের ওনাকে বেশ একটু ফ্রেশ ফ্রেশও গলায় না ইভিন ছুটে আসতে পুকুরে নাম উনি বললেন যে ঠিক ওই মুভমেন্টটাতে সময় ওনার কোনো সময় যে পা থেকে মাথা পর্যন্ত একটা শীর্ষ মধ্যে যেতে লাইক করিস শেষ একটা ওনার চেঞ্জ হয়ে যাচ্ছে পেটে উনি ওনাতে নাই সামথিং হিজ এরকম উনি হেঁটে হেঁটে এসে লোক এই নিচেই করতে নামা শুরু করলেন এই কাজ মনে হচ্ছে মানে উনি কিছু মানে সমস্ত মতো যে দেখি সম্মানের ব্যাখ্যাটা উনি ভাবে দিচ্ছেন আর মাসার জন্য চুলের আগা করতে হতো এক গুজ পাম্প হয়ে গেছে উনি আরো রামকে চিরাতে না এবং উনি জাস্ট একটা কমান্ডটাকে ফলো করতেছে উনি হেঁটে হেঁটে করলেন কি শরীরে নামছে চলে যায় তো নামতে নামতে সেখানে যে ওনার পাটা ছপাক করে পানিতে পড়ছে ঠিক ওই সময় ওনার একটা সেলস ফিরে আসছে কারণ ওনারা না কিছু ওনাদের যে সার্ভিসে পোস্ট সাজেশন কিছু ব্যাপার থাকে ওনাদের একটা পোস্ট হিপটোনাইজ সাজেশন টাইপের দেওয়া হয় তো ওই ধরনের ট্রেনিংগুলো ভেতরে আছে তো ওনার তখনই একটা সম্মিট ফিরে আসছে কি হচ্ছে তো উনি পট করে তাকালের সামনে দেখলো যে সামনে যে পানিটা একটু বেশ জোরে একটা আলোড়ন হয়ে ওখানে মানে পানিটা এগিয়ে আসে তো উনি তখন বেশ চিন্তা করলেন যে কি হচ্ছিল ব্যাপারটা তো উনি আস্তে করে পেছন ফেরেন আর ওখানে পানিতে যাওয়ার চিন্তা করে তো উনি যখন চলে আসতেছেন তখন পেছন থেকে উনি শুনতেছেন ওরকম নারী কণ্ঠ বলো যে কি হলো আসবি না এবং ওনার তখন আরেকবার বুঝবো আমাকে এবং উনি তখন কি করে যাবেন মানে তোর যাওয়ার কথা চলে আসে আসার পরে উনি পরদিন সকালে এখানকার যে যে ম্যানেজার ওনাকে ডেকে নিচ্ছিল উনি তাকে বলছিল যে আসলে তোমরা যা বলো এগুলো সব বানোয়ার পটা না আমি বিশ্বাস করি যে এইসব হলটেক ফোনটে যেগুলো মানুষকে ট্র্যাক করার জন্য তো তাকে বলে যে আসলে কাল টু জিনিস হয় এখানে এরকম ব্যাপার দেখছি তো ওনাকে বলে যে আমাদের এখানে কিন্তু ম্যানেজারটা বলে যে লাইক চলেন পিসাচ টাইপের জিনিস চল পিসাচ পানির পাশেই থাকে দেখতে খুবই সুন্দর হয় এবং মানুষকে পানিতে নিয়ে ডুবিয়ে মেরে ফাটে কি বল জল পিসাচ এবং এরা থাকে এবং পরবর্তীতে উনি বলেছেন উনি অনেক কিছু স্টাডি করে দেখেছেন যে এরকম মারমেড টাইপের জিনিসপত্র অনেক জায়গায় এক্সিস্ট করে দে আর সর্ট অফ লাইক চিলস ওকে টাইপের কিছু এবং পানির আশেপাশেই থাকে তারা দেখতে খুবই সস্ত্রীয় হয় মানুষের কাছে এবং আপনি যদি আগে অতীতে যদি কিছু ফলো আপ
লোকগাথা বা এগুলো পড়ে তখনও কিন্তু বলে মারভেট খুব সুন্দর হয়। সো ওনারও কনক্লুশন এটা যে উনি অবশ্যই বিশ্বাস করেন যে দেয়ার ইজ সামথিং এক্সিস্ট ইন বিসাইড আস, এবং উনি বলেছেন যে এই জিনিসটাই উনি দেখেছিলেন আসলে শিখুর কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভাই। আজকের এপিসোডটা ওয়ান্ডারফুল এপিসোড ছিল। কথা হবে আমারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। মোস্ট ইম্পর্টেন্টলি দেখুন আজকের এখানে শেষ করছি। এই মুহূর্তে আমি দেখি যে ওদের দুইটা রুমের ডান দিকে রুম থেকে একটা কিছু বের হয়ে আসছে। তো আমি সুইটি পড়েছিলাম, আমি অত কিছু ভাবতে পারিনি। আমি মনে করছি যে ওটা তারপর সেই জিনিসটা তো এটা তুলতে এবং এখানে কলেরাটা শুরু। আমি ওর পেট লক্ষ্য করে যাই, আমার হঠাৎ করে কি যেন হয়ে যায়, আমি সেটা বলতে পারবো না। আমি ওর পেটে একটা খুশি হয়ে ফেলি। তো এরপরে আর সাথে সাথে সেটা একটা প্রফিটে আমার করে আসে। সেও তাও একটা পেটে খুশি দেয়, কারণ এটা ছোট অবস্থায় এরকম একটা টিসের পিঠে খুশিকে আমি কখনোই কেক কাটতে পারতাম না। আমি নিচে পড়ে যাই এবং অনেক দূরে টিক্কার করতে থাকি। কিন্তু আমার আম্মুর রান্না করার বাসার সামনে ওই বাসার সামনে হওয়া সত্ত্বেও ঠিক করতে পাইনি। আমি খুব জোরে কান্নাকাটি করতে পারছিলাম, আমার এত ব্যথা লাগছিল। সো হঠাৎ করে আমি দেখি যে আমাকে কে যেন হাতটা ধরে নেই, হাতটা ধরে আমার কুপাও তুলবো। প্রথমে হয়তো বা ততদিনে আমি ভাবছি যে হয়তো আমার আব্বু কান্না টুনে আমাকে ফাদ্য করতে, কিন্তু সেটা না। হঠাৎ করে দেখি যে জিনিসটা আমার সামনে ছিল, মানে ওই রুম থেকে বের হওয়া ছিল, আর দোকানে আমি দেখি কি একবার আমার সোলার ছিল। কিন্তু তখন ওই দিকটা মানে আমাকে হাত ঘুরে উপরে তুলে মানে বাতারি পড়া ব্যাগটা যেমন ভাবে মানুষ নিয়ে যায় ঠিক এমন কাছে আল্লাহ চিরিয়ে যাচ্ছে। আমাদের ওয়াশরুম থেকে আমাদের ওয়াশরুমটা আল্লাহ থেকে একটু দূরে ছিল। এই জিনিসটা সত্যি অদ্ভুত যে জিনিসটা আমার কোলান ছিল, সেই জিনিসটা আমাদের বাজেট করা ব্যাগের মতো করে ঝুলিয়ে দিয়েছে। আমি তখনই বুঝতে পারলাম যে এটা কোনো মানুষ না, যে এটার গায়ে অনেক পশু কিন্তু আমি কিছু ভাবতে পারতেছি না। আমি অনেক জোরে কান্নাকাটি করতেছে কিন্তু কেউ শুনতে পারতেন। হঠাৎ করে যখন আমাদের ওয়াশরুমের সামনে গেল, সেই জিনিসটা আমাকে ফেলে দিল। তো আমি তখন কান্নাকাটি করতে করতে দাঁড়াইলাম। তো ভাই আমি প্রথম জিনিসটা দেখি যে এটা কাউন্সিল আছে অন্যরকম জিনিস, পুরো করে লোম দিয়ে ভর্তি, কালো লোম দিয়ে করতে, ও চোখগুলো দুটা গুণ কোন লাল টকটকা। আমি ছোট ঠিক আছে, কিন্তু আমাদেরকে কিন্তু ছোটবেলায় ভূতের কাহিনী নিয়ে অনেক ভয় দেখানো হয়েছে। আমি এদিক বুঝতে পারি যে এটা মানুষ না, এটা অন্য কিছু। আমি ভয় পাই না, আরো কে করতে খাই, তখন আমি শুনতে পাইনি। আমি ওখানে ভাইয়া ওখানে দাঁড়িয়ে আছি, ওখানে আমি কিছু করতে পারতেছিলাম, আমি লড়তে পারতেছি। আমি হঠাৎ করে অমলিটা হঠাৎ করে চলা শুরু করলো। এবারে আমি দেখি কিন্তু এটা আস্তে আস্তে ওয়াশরুমে সিটে ঢুকে দিয়ে বিলিং হয়ে গেল। আমি তখন দৌড় দিয়ে রান্না করে রান্না করে আসলাম। আমার আব্বু আম্মু কিছু বুঝতে পারছে যে আমি কিছু একটা হয়েছে, কিন্তু আমি আব্বু আম্মুকে সক্ষম মানে আমার আব্বু আম্মুকে দৌড়িয়ে অনেক আবের করতে কারণ কিন্তু আমি এই ঘটনা যখন করছি তখন তারা বিশ্বাস করে এটা। তবে ভাইয়া আমার মানে এই জিনিসটা নিয়ে আমার ভবিষ্যৎকালে প্রবলেম হয়েছে, আমার অনেক ঘটনা আছে। আমি যে আপনাদেরকে আবার এই ঘটনাগুলো পাঠাবো এর মতো ভাই এখানে আসসালামু আলাইকুম। Bhoot FM. Tonight comes alive with Ramin Fawn. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় ভেরিফিকেট করতে FM। আমি রাস্তার আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকে অতিথিরা। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমাদের হাতে আসার খুব অল্প সময় আমরা চলে যাই ঘটনায়। আমরা চলে যাচ্ছি ফারহানের কাছে। জি ভাইয়া, আমি এখন যে ঘটনাটি শেয়ার করবো সেটা আমার সাথে প্রায় ডিসেম্বর মাসে আমার সাথে ঘটেছিল। কিন্তু ঘটনাটা এক্স্যাক্টলি কিছুক্ষণ আগে আপনাদের রেকর্ডিংয়ে যে ঘটনাটা শুনছিলাম এটাই কিছুটা মতো হবে, কিন্তু ডিফারেন্ট ওয়েতে আসলে এক একটা বিষয় এক একভাবে ঘটে আসলেও সত্যি। তো আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে মানে এই ডিসেম্বর মাসের থেকে মানে আমি আমার রুমের একটু শেপটা আপনাদের মানে একটু বলতে হবে যে আমার যে বিছানাটা হচ্ছে, বেডটা হচ্ছে আমার উইন্ডোর ঠিক বরাবর, এবং আমি যেটা করি যে আমার যে পায়ের যে সাইডটা আমি উইন্ডোর বরাবর এবং এভাবে আর কি বিছানায় ঘুমাই। তো সবসময় যেটা হয় যে মানে 13 ফ্লোরে মানে শীতের সময় যেটা হয় যে জানালাটা সবসময় লাগিয়ে ঘুমাই, কিন্তু সেই রাতে যেটা হয়েছিল যে আমি ভুলে হয়তোবা মানে আমার যে উইন্ডোটা আমি ঠিক মতো লক করে ঘুমাইনি, একটু ফাঁকা ছিল। তো সেক্ষেত্রে যেটা হচ্ছিল যে একটু পরপর আমার রাতে প্রচুর ঠান্ডা লাগতেছিল। এখানে আমি আরেকটা কথা বলবো যে আমার এর আগে কিন্তু কোনো ধরনের মানে এই যে বিষয়টা যেমন বোবায় ধরা বা এই ধরনের তেমন কোনো ফিনোমেনা আমি ফিল করিনি কখনো। বাট কিছু জিনিস ফিল করেছিলাম যেটা আমি নিজেই ফিল করেছিলাম যে আমি হয়তো সারাদিন বিগ থাকার কারণে এই বিষয়গুলো ঘটতে পারে, এরকম কিছু একটা সাইন্টিফিক্যাল যে রিজনগুলো সেগুলা।
মানে এটা আপনি আপনার মতন করে চিন্তা করে রয়েছেন বা একটা যুক্তি দিয়েছেন। কিন্তু সেই রাতে যেটা হয় যে সেদিন মানে আমি সারাদিন বাসায় ছিলাম, সেরকম কোনো টায়ার্ডও ছিলাম না, কোনো প্রবলেম ছিল না আসলে। তো আমি যখন ঘুমাতে যাই রাতে, তো আমার হঠাৎ করে একটু পরপর ঠান্ডা লাগতেছিল। যখন ঠান্ডা লাগছিল তখন আমি আমার ব্ল্যাঙ্কেটটাকে বারবার আমার পরে জড়িয়ে নিয়ে বারবার ঘুমাচ্ছিলাম। কিন্তু একটা পর্যায়ে ঘুমের মধ্যে আমি যেটা ফিল করি যে আমার ব্ল্যাঙ্কেটটা মনে হচ্ছে ঠিক জানালার ঠিক পাশ দিয়ে, মানে আমার যে সাইডটাতে আমি আমার পা দিয়ে ঘুমাই সেখান থেকে আমার ব্ল্যাঙ্কেটটাকে মনে হচ্ছে টান দিয়ে কেউ নিয়ে যাচ্ছে নিচের দিকে। আমি যত করে ওটাকে আস্তে আস্তে উপরের দিকে টেনে নিয়ে আসি আমার ফুল বডিটাকে ঢাকার জন্য, আবার সেটা আস্তে আস্তে করে নিচের দিকে চলে যায়। আচ্ছা, কিরকম একটা পর্যায়ে আমি কিছুক্ষণ পরে পেছনে তা থেকে চোখে যাচ্ছে, তো গা থেকে যায়, গা থেকে এবার পার কাছে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বারবার একটু ভয় পেয়ে গেলাম যে ঘটনাটাকে আসলে, কিন্তু আমি কিন্তু ঘুমের মধ্যে বাট আধো ঘুম আধো জাগ্রত এরকম তো আমি আবারও চেষ্টা করলাম ওটাকে নেওয়ার, আবারও দেখলাম যে না, ওটা চলে যায় নিচের দিকে। আমি একটা পর্যায়ে চিন্তা করলাম যে না, আমি এখন ঘুম থেকে উঠবো না, আমি ঘুমো, মানে ওটাকে ফেলে দিলাম। ব্ল্যাঙ্কেটটাকে একদম আমার হাতের ঠিক বাম দিকে একেবারে রেখে আমি ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু তার কিছুক্ষণ পরে নতুন করে শুরু হলো যে আমার পেটটাকে আস্তে আস্তে করে ভাইব্রেট একটু একটু করে কেঁপে উঠছে। তখন আমি একটু ভয় পেয়ে গেলাম যে আসলে কি ভূমিকম্প হচ্ছে বা এরকম কিছু, না আমার নিজের কোনো প্রবলেম, না আসলে কোনো কিছু আসছে আমার ফোনে যেটা আমাকে ডিস্টার্ব করছে। এবং আসলে আপনি বিশ্বাস করবেন যে মানে আমার যে বালিশটা যে ছিল, আমার মনে হচ্ছিল যে বালিশটার ভিতর থেকে কেউ আমাকে মানে ঘুমাতে দিবে না, মানে বারবার মনে হচ্ছিল যে আমাকে মানে বিছানা থেকে উঠে যাবো এরকম একটা সিচুয়েশন। মানে বালিশের থেকে কি বলছে? বালিশটার ভিতর থেকে মনে হচ্ছে যে কেউ ধাক্কা দিতেছে আমার। তারপরে বালিশের ভেতরে একটা হাত, হ্যাঁ এরকম কিছু একটা এরকম কিছু একটা। আমি খুব ভয় পেয়ে গেছিলাম একটা পর্যায়ে যে আমার কেন একটা বালিশ রেখে কে শুয়ে আছে রে বোর্ড। তো যাই হোক সেটা, তারপর আমি খুব সহজ তাড়াতাড়ি করে উঠে গেলাম, বেডটাকে ছেড়ে উঠে গিয়ে লাইট অন করলাম। লাইট অন করার পরে দেখলাম যে না, সব কিছু ঠিক আছে। বালিশটাকে সরিয়ে ভালো মতো দেখলাম, কম্বলটাকে ভালো মতো উঠালাম, দেখলাম যে কিচ্ছু নেই। তারপর আমি একটু ফ্রেশ হয়ে যেটা করলাম যে প্রায় 5-10 মিনিট পরে আবার বেডে ঘুমাতে গেলাম। তো আবারও সব লাইট অফ করে সব কিছু ব্ল্যাঙ্কেট নিয়ে আবার ঘুমাতে গেলাম, কিন্তু আবারও দেখি যে একই সিচুয়েশন। একটু পরপর আমার ব্ল্যাঙ্কেটটাকে কে যেন উইন্ডোর পাশ দিয়ে টেনে নিচ্ছে, একই সিচুয়েশন আবারও হচ্ছে। কিন্তু এইবার আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। এবার আমি চিন্তা করলাম যে না, আমি ব্ল্যাঙ্কেটটা আর রাখবো না, ব্ল্যাঙ্কেটটা একদম খাট থেকে নিচে ফেলে দেব। মানে আমার খুব প্রবলেম হচ্ছিল যে আমাকে ঘুমাতে দিচ্ছে না, এরকম একটা সিচুয়েশন। তো আমি তখন সাথে সাথে আমার ব্ল্যাঙ্কেটটাকে আমার হাতের বাম পাশে আবারও ঠিক একইভাবে যখনই ফেলে দিব, তখনই আমি যেটা ফিল করলাম, আমার ব্ল্যাঙ্কেটের ঠিক ভিতর থেকে মনে হচ্ছে একটা কিছু অনেক জোরে আমাকে একটা বাড়ি দিয়ে আমার পার মধ্যে একটা এনার্জির মতো ফিল করলাম, যে একটা এনার্জি আমার পায়ের মধ্যে একটা অনেক জোরে বাড়ি দিয়ে সাথে সাথে আমার জানালা দিয়ে বাইরে চলে, এবং সেটা আমি নিজের চোখে দেখেছি। এবং এটার কালার ছিল অনেকটা আছে ভাই, মানে অনেকটা অরেঞ্জ এবং ইয়েলো এরকম একটা টাইপ, মানে জাস্ট ছোট এক হাতের মতো এটার হাইট হবে, এবং এটা একটা জাস্ট অনেকটা ধোঁয়াশা টাইপের, মানে রাতের অন্ধকার এটাকে আমি লাইটের মতো দেখলাম, লাইটের মতো এরকম অরেঞ্জ অথবা ইয়েলোইশ এরকম একটা কালারে হঠাৎ করে আমাকে পাড়ি দিয়ে সাথে সাথে আমার জানালার যে মানে উইন্ডোটার যে বাসটা খালি ছিল সেখান থেকে ওটা চলে গেল, এবং সাথে সাথে আমার সবাই পিছনে থেকে উঠে গেলাম। আচ্ছা, এই ছিল আমার ঘটনা। এবং থ্যাংক ইউ ভেরি মাচ। যেহেতু আমাদের আরো অনেক ঘটনা রয়েছে, আমরা কোনো কিছু না শেয়ার করে মন্তব্য না করে আমরা চলে যাচ্ছি আপনার ভাইয়ের কাছে। আপনার ভাই খুব ছোট করে আপনার ঘটনাটা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আপনার এগেইন। স্যার ভাই, এখন যে ঘটনাটি বলবো সেটা আমাদের রাজবাড়ির যে ভৌত টিমের সদস্যরা সজীব, ফরহাদ, ওরা এই ঘটনাটি কালেক্ট করেছে, আমাকে বলেছে সেটা শেয়ার করার জন্য, সেটাই বলছি। তো ঘটনাটি রাজবাড়ী জেলার, আমার বাড়িতে রাজবাড়ী জেলা, ওখান থেকেই আর কিছু অংশ রাজবাড়ির পাংশার পাড়া বেলগাছি গ্রামের ঘটনা এটি। তো সেখানকার এক ইমাম সাহেবের ঘটনাটা, তো যাই হোক, খুবই অজপাড়াগা। তো ওই গ্রামে বেশ অনেকদিন আগে তাবলিগ জামাতের একটি দল মসজিদে যায়। তো মসজিদে যাওয়ার পর ওখানে ওনারা দিনের ওই দাওয়াতগুলো করতে থাকেন। তো এটাই হয়, ওখানে একটু হঠাৎ মসজিদে ঠিক রাতের বেলা একটা লাশকে গোসল করানোর জন্য নিয়ে আসা হয়। তো লাশটি মানে প্রতিপক্ষের হাতে মানে খুবই মানে নৃশংসভাবে খুন হয়েছিল। তো পরবর্তীতে পুলিশ পোস্টমর্টেম করে লাশটি নিয়ে আসে, পরিবারকে হস্তান্তর করে, বলে যে রাত্রে যেন দাফন করে দেওয়া হয় লাশটিকে, লাশটার অবস্থা ভালো নয়। তো
যখন লাশটিকে নিয়ে আসা হয় মানে এমনভাবে আসলে শরীরকে ক্ষতবিক্ষত করা হয়েছে যে ওটাকে গোসল করানোর মতো কেউই মানে সাহস পাচ্ছিল না, সবাই আশ্রয় পাচ্ছিল, সবাই ভয় পাচ্ছিল। এখন মসজিদে যখন তাবলিগ জামাতের লোকেরা আসছেন তো ওনারা বললেন যে আপনারা যদি ভয় পেয়ে থাকেন তাহলে আমরাই এই কাজটা করতে চাই, আমরাই এটাকে গোসল দিয়ে জানাজার পরে আমরা কবর দিয়ে দিই, আপনারা সব শুধু সাথে থাকেন আর কি, আর কিছু মানতে হবে না। তো ঠিক আছে, ওনারা এই কাজটি করলেন। কাজটি করে ওনারা ইমাম সাহেব ওই সাথে ছিলেন না, কারণ জানাজার উনি খুব ভয় পাচ্ছিলেন আর কি। সব প্রক্রিয়াটা তাবলিগ জামাতের লোকেরা করে ওনারাই সবকিছু দাফন কাফন শেষ করেন। তো যাই হোক, প্রথম এই ঘটনা ঘটে যাওয়ার তাবলিগ জামাতের লোকরা ওনারা কাজ শেষ করে চলে যান, 3-4 দিন পরে মসজিদ থেকে চলে যান। তো মাসখানেক পর থেকে শুরু হয় ওই ইমাম সাহেবের সাথে মানে ঘটনা। কারণ উনি যে মসজিদে মানে নামাজ পড়াতেন ওই মসজিদেই উনি থাকতেন, মসজিদের পাশে ছোট্ট একটি মানে রুমের মতো ছিল, ওখানে উনি ঘুমাতেন। আর মসজিদের সাথে একটা বড় কবরস্থানের মতো আছে। তো ওইখানে ওই মসজিদ থেকে একটু দূরেই একটি লাশ গোসল করানোর জন্য একটা আলাদা ঘরও রয়েছে। আচ্ছা, তো উনি রাতের বেলা হঠাৎ করে শুনেন যে ওই ঘর থেকে লাশ গোসল করানোর শব্দ আসছে, মানে পানির শব্দ, মানে কোনো মানুষ কথা বলছে এরকম শব্দ। তো উনি চিন্তা করলেন এত রাত্রে ঘরের চাবি তো তার কাছে, কিন্তু কে এর ভিতরে ঢুকলো। উনি 7-5 না ভেবে বের হয়ে আসেন। তো বের হয়ে আসার পরে উনি খেয়াল করলেন যে দূর থেকে শুনছেন ঠিকই ওই ঘর থেকে শব্দ আসছে, কিন্তু যখন কাছে গেলেন তখন আর কোনো শব্দ হচ্ছিল না। তো উনি এরকম প্রায় প্রতিদিন এরকম শুনতেন। তো যখন উনি অনেকের কাছে বিষয়গুলো শেয়ার করেন তখন সবাই বলেছে এটা আপনার মনের ভুল, এছাড়া আর কিছুই নয়। তো উনি বেশ এটা নিয়ে খুব ভয়ে ভয়ে থাকলেন। কিন্তু এই ঘটনার ভিতরে ওই গ্রামে আর ওইভাবে কোনো লোক মারা যায়নি এবং উনি কোনো জানাজার নামাজও পড়াতে যাননি। কিন্তু সমস্যা হলো ওই গ্রামে এই কিছুদিন মানে এই ঘটনা যখন ঘটা শুরু করলো তো এর মধ্যে এই গ্রামে একজন লোক মারা গেলেন। তো যথারীতি ইমাম সাহেব যেহেতু ওখানে একজন মাত্র আলেম ছিলেন ওই গ্রামের মধ্যে, তো তারই জানাজার নামাজ পড়ানোর জন্য তাকে ডাক দেয়া হলো। তো উনি রাসেল ভাই যখনই জানাজার নামাজের জন্য সেখানে গিয়েছেন, জানাজার নামাজের জন্য দাঁড়াবেন, হঠাৎ করে লোকজন দেখলো যে উনি অজ্ঞান হয়ে পড়ে গেছে ইমাম সাহেব। আচ্ছা, তখন ধরাধরি করে তাকে জ্ঞান ফেরানো হলো। জ্ঞান ফেরানোর পরে আবার যখন উনি জানাজার নামাজের জন্য দাঁড়িয়েছেন ঠিক একই রকম ভাবে আবার উনি জ্ঞান হারিয়ে ফেললেন। আচ্ছা, শেষ পর্যন্ত অন্য জায়গা থেকে লোক ডেকে এনে জানাজার নামাজটা পড়ানো হলো। তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি জ্ঞান হারাচ্ছিলেন কেন বারবার। তো উনি ওই সময় কোনো উত্তর দেন নাই। ওই সময় উনি কাউকে কিছু বলেন নাই, বলেছে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, এতটুকু বলে উনি ক্ষান্ত হয়েছেন। কিন্তু রাসূল ভাই উনি মানে এরপর থেকে স্টিল না, উনি জীবিত আছেন এখনো, এখন পর্যন্ত কোনো জানাজার নামাজ পড়াতে পারেন না। তার পিছনে কারণ উনি বলেছেন যখনই উনি জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়ান তখনই দেখেন ওই যে সেই ব্যক্তিটি যেই ব্যক্তিটি গোসল জানাজা পড়িয়েছিল তাবলিগ জামাতের ভাইরা, তো উনি তো ওটা করার নাই, জানাজা করার নাই ভয়ে। তো উনি দেখেন যে ওই লোকটি ওনার কাছে এসে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে এসে ওনার কোনো কথা ছাড়াই ওনার গলা চেপে ধরেন এবং উনি সেন্সলেস হয়েছেন। ওনার সাথে রাসেল ভাই এখনো এই ঘটনাটি ঘটছে, যিনি জানাজার নামাজ পড়াতে গেলেই ওনার সাথে এই ঘটনা ঘটে। এখন এই ঘটনার পর থেকে উনি এখন আর কোনো জানাজার নামাজ পড়ান না। এই ছিল রাসেল ভাই ঘটনা। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। তো আসলে মানে উনি যেহেতু একটা জানাজার নামাজ পড়েন নাই, ওর মনের ভিতরে একটা অপরাধ বোধ ছিল, সেখান থেকে যদি ওই জিনিসটা এই দৃশ্যটা যদি ভুরো হয়ে থাকে বা এটা যদি হ্যালোসিনেশন হয়ে থাকে এটা যদি তার জন্য, তারপরে জিনিসটা অনেক বেশি ভয়ঙ্কর। আর তার আগে ফারনান যে ঘটনাটা বললেন সেটা যদি আমরা চিন্তা করে দেখি যে ফারনানের যে স্টোরিটা, যে একটা আপনি যে বালিশটা নিয়ে শুয়েছেন যেটা পরিচিত বালিশ, প্রতিদিনের যার সাথে একটা ঘুমানোর সময় আপনি প্রতিদিন যার সাথে থাকেন, সেই বালিশটা যদি হঠাৎ করে একটা ক্যারেক্টার হয়ে যায়, সেই বালিশটা যদি আপনাকে ধাক্কা দিতে শুরু করে বা আপনাকে এরকম মানে ভাবা যায় বালিশ, তো এটার পরে আমি আর জানি না যে কি বলতে হবে বা কি বলা উচিত। আপনারা এটা চিন্তা করুন। আমরা ছোট্ট একটা বিরতি নিব, বিরতি নিয়ে আমাদের আজকে লাস্ট করোনা শোনাবেন বাবু ভাই। আমরা ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। আর শুনছেন সব সময় 48.2 FM। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই। আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত FM-এ। এখন চলে যাবো সরাসরি আহমেদ বাবু ভাইয়ের কাছে, তার লাস্ট ঘটনাটা আমরা শুনে আসবো। আপনারা আমার সঙ্গে থাকুন। বাবাই শুনি আপনার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। এই ঘটনা হচ্ছে রাহাত ভাইয়ের ঘটনা। তাই খুব সিরিয়াস টাইপের একজন মানুষ, যে কোনো একটা সার্ভিসে ছিলেন যেটা হচ্ছে খুব সিরিয়াস কোভিড টাইপের সার্ভিস, যেটা আসল না।
যাই হোক, উনি খুব এই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। তো উনি আমাদের ঢাকার খুব কাছাকাছি যে কোনো একটা রিসোর্ট আছে, নাম বলা যাবে না, লোকেশন বলা যাবে না, সেখানে উনি শুনতে পান সেখানকার একজন ম্যানেজার ওনাকে বলেন যে আমাদের এখানে উদ্ভট কিছু হন্টেড কাহিনী ঘটে, আপনি আসেন, যেহেতু আপনি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তা আপনাকে আমি ইনভাইট করছি। তো উনি 3বার ওখানে গিয়েছিলেন এবং 3বারের মধ্যে শেষের বার নিজে ঘটনার সম্মুখীন হন সেটা বলছি। যে এর আগে 2বার যখন উনি রিসর্টে গিয়েছে এবং উনি সভাপতি যেহেতু অ্যাডভেঞ্চার করতে যেতেন, একাই যেতেন এখানে, এবং সভাপতি আসলে দলবৃত্তি গেলে কোথাও এর খুব একটা দেখার সম্ভাবনা থাকে। তো উনি এবং বেছে বেছে যেই একদম মানে আর কি একটু মানে দূরের যে রুমটা সেখানে উনি থাকতেন রাতে। আর স্বভাবত ওই রিসোর্টে রাতের বেলা মানুষ খুব কমই থাকতো, খুব একটা দুটা ফ্যামিলি এরকম হয়তো কখনো থাকছে বা একটা দুটা মানুষ আর কি। দিনের বেলায় ঘুরে চলে যায় মানুষ বেশিরভাগ সময়। তো উনি যেটা করে, শেষবার জেনে গেছেন উনি তখন ওখানে রাতের বেলা উনি শুয়ে আছেন এবং রাত হচ্ছে, গভীর হয়েছে, এবং উনি মানে অ্যাজ ইউজুয়াল ওনার মতোই আছেন। উনি সাধারণত কম্পিউটার ব্রাউজ বা কোনো ফোন বা ট্যাব নিয়ে বসতেন না আর কি, রাতের বেলা বসে বসে বই পড়তেন আর উনি চেষ্টা করতেন পরিবেশটা মানে দেখার। তো রাত তখন বেশ গভীর হয়ে গেছে রাসেল ভাই, রাইট 1টার পরে এরকম সময় উনি বারান্দায় বসেছিলেন। তো বারান্দা থেকে উনি খেয়াল করলেন হঠাৎ যে ওখানে দূরে মানে ওই রিসোর্ট থেকে প্রায়, রিসোর্টটা তো আপনার মানে বেশ ফাঁকা জায়গা আর কি, মাঠ আছে, মাঠের পর গাছগাছালি আছে। তো দূর থেকে দেখতেছেন যে কোথাও একটা আলো নাচানাচি করতেছে, মানে ওই গাছপালার উপাস থেকে মাঝে মাঝে দেখা যাচ্ছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে না। তো উনি ফার্স্টে মনে করছিলেন মনে হয় জোনাকি টোনাকি কিছু কিনা। তো এটা চিন্তা করে উনি মানে ওইটা নিয়ে এত মাথা কামান নেই। কিছুক্ষণ পরে উনি দেখতেছে আলোটা বেশ ডিফারেন্ট, লাইক কেউ যদি হাতে কোনো প্রদীপ বা কিছু নিয়ে যদি নড়াচড়া করে, হাঁটাহাঁটি করে যেরকম হয় সেরকম। তো উনি খুব কিউরিয়াস হয়ে গেলেন। উনি আস্তে আস্তে আপনার ওই ওপর থেকে নামলেন, দোতলা ছিল, দোতলা থেকে আস্তে আস্তে নিচে নামলেন, নেমে গেট দিয়ে বেরোলেন। বেরোয় উনি আস্তে আস্তে এই লনের পাইতে হাঁটতে শুরু করলেন। না তো তখন একটা মাঠ পড়েন, মাঠ থেকে আলোটাকে আরো ভালো নিয়ে একটু ভিজুয়ালাইজ করলেন যে আলোটা মনে হচ্ছে মানে একটা কোনো একটা চার কোনা, মানে কেউ লাইক একটা সার্কেল ঠিক না, স্কোয়ার কোনো জায়গা ঘুরে ঘুরে বারবার ওটাকে ঘুরছে না, আবর্তন করছে আর কি। আচ্ছা যাবে, আচ্ছা। তো উনি ওটাকে ফলো করতে 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 আসলে মাঠ পার হলেন, গাছগাছালি ভেতর দিয়ে আলোর ট্রিপও দেখা যাচ্ছে না, এটা কি কোনো বাতি বা কিছু। তো দেখতে দেখতে একসময় উনি সেই পুকুর পাড়ে চলে আসলেন, একটা পুকুর দেখলেন, একটা পুকুর, সেখানে বাঁধানো ঘাট আছে, এবং উনি যখন পুকুর পাড়ে আসছেন তখন আর আলোটা পুকুরের কোনো পাশেই নাই। আচ্ছা, মনে হচ্ছে ঠিক যেন পুকুরের ভেতর থেকে আসতেছে আলোটা। তো উনি হেঁটে 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 করলেন কি, হাটের কাছে গেলেন, শান বাঁচানোর এই খাটটা, খাটের কাছে উনি দাঁড়ায় দেখলেন যে পুকুরের যে মানে যেখানে মানুষ পানিতে নামে সেই জায়গাটাতে মানে একটা আলো ছিল আর কি। আলোটা তপ করে নিভে গেল উনি যাওয়ার সাথে সাথে, এবং করে লাইক এ গ্ল্যান্স ফর এ মোমেন্ট ওনার মনে হলো যে ওখানে একটা মানুষ দাঁড়াচ্ছে। এবং উনি তো মানে আসলে বলছি যে একটা মানে একটা এমন প্রফেশন থেকে আসছেন যেখানে ওনার এটা ভয় পাওয়ার কিছুই নেই, বাট উনি একটু মানে শকড হলেন তখনও, যেরকম অন্ধকার রাত একটা মানে বেশি বেজে গেছে, ঝিঝি রাখতেছে এরকম সময়, এরকম একটা ব্যাপার। আর উনি এই সময় আপনার একটা পাখির ডাক শুনলেন, জাস্ট লাইক লাইক কোকিল বা কিছু যদি ডাকে গভীর রাতে, ওরকম একটা পাখির ডাক শুনতেছে। তো শুনে উনি অন্ধকারটা যখন একটু শুয়ে আসছে চোখে, তখন উনি দেখলেন যে পুকুরের মধ্যে একটা মেয়ে মানুষ দাঁড়ানো, এবং বোঝা যাচ্ছে ওখান থেকে যে তার চুল অনেক লম্বা, মানে পানিতে হয়ে আছে আর কি। আচ্ছা, এবং ওনাকে বেশ একটু ফ্যাস ফ্যাসা গলায় নারী কণ্ঠ বললো পুকুরে নামতে। আচ্ছা, অ্যান্ড উনি বললো যে ঠিক ওই মোমেন্টটাতে ওনার মনে হলো যে পা থেকে মাথা পর্যন্ত একটা শিরশিরে অনুভূতি, জাস্ট লাইক খুবই স্বাভাবিক কিছু একটা ওনার চেঞ্জ হয়ে যাচ্ছে ভেতরে, মানে উনি ওনাতে নাই, সামথিং হি ইজ লুজিং ইন দিস সেন্স। এবং উনি হেঁটে হেঁটে উনি ঠিক নামা শুরু করলেন পুকুরে, এবং মনে হচ্ছে মানে উনি ঠিক মানে সম্মোহিতর মতো, যেটা ওই সম্মোহনের ব্যাখ্যাটা উনি ভাবে দিচ্ছেন যে ওনার মাথা ওনার চুলের আগা পর্যন্ত লাইক গোস বাম্প হয়ে গেছে, উনি আর ওনার মধ্যে চুলের মধ্যে নাই, এবং উনি জাস্ট ওই কমান্ডটাকে ফলো করতেছেন। উনি হেঁটে হেঁটে করলেন কি, সই দিয়ে নামছেন। তো নামতে নামতে যেখানে যে ওনার পাটা ছপাত করে পানিতে পড়ছে, ঠিক ওই সময় ওনার একটা সেন্স ফিরে আসছে, কারণ ওনারা না কিছু ওনাদের যে সার্ভিসে পোস্ট সাজেশন কিছু ব্যাপার থাকে, ওনাদেরকে পোস্ট হিপনোটাইজ সাজেশন টাইপের কিছু দেওয়া হয়, তো ওই ধরনের ট্রেনিং গুলো ভেতরে আছে। তো ওনার তখনই
একটা সম্মিত ফিরে আসছে কি হচ্ছে। তো উনি হট করে তাকালেন সামনে, দেখলো যে ওনার সামনে যে পানিটা ওটা তো বেশ জোরে একটা আলোড়ন হলো, আলোড়ন হয়ে ওখানে মানে পানিটাই হয়ে আসা। তো উনি তখন বেশ চিন্তায় পড়লেন যে কি হচ্ছিল ব্যাপারটা। তো উনি আস্তে করে পিছন ফেরেন আর ওখানে এই পানিতে যাওয়ার চিন্তা করেন। তো উনি যখন চলে আসতেছেন তখন পেছন থেকে উনি শুনতেছেন ওরকম নারী কণ্ঠে বললো যে কি হলো, আসলি না? এবং ওনার তখন আরেকবার বুঝবাম ফেসছে এবং উনি তখন কি করে জানেন, ছাড়ে মানে তোর যাওয়ার মতো চলে আসেন ফিরে। আসার পরে উনি পরদিন সকালে ওখানকার যে ম্যানেজার ওনাকে ডেকে নিচ্ছিল, উনি তাকে বলছিল যে আসলে তোমরা যা বলো এগুলো সব বানোয়াট ঘটনা, আমি বিশ্বাস করি না, যে এইসব হন্টেড ফন্টেড যেগুলো মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য বলো তোমরা। তো তাকে বলে যে আসলে কালকে একটু জিনিস হয়েছে, এখানে এরকম এরকম ব্যাপার দেখছি। তো ওনাকে বলে যে আমাদের এখানে কিন্তু ওই আছে, ওই ম্যানেজারটা বলে যে লাইক জল পিশাচ টাইপের জিনিস, জল পিশাচ পানির পাশেই থাকে, দেখতে খুবই সুন্দর হয় এবং মানুষকে পানিতে নিয়ে ডুবিয়ে মেরে ফেলে। এদের কি বলে জল পিশাচ। এবং এরা থাকে এবং পরবর্তীতে উনি বলেছেন উনি অনেক কিছু স্টাডি করে দেখেছেন যে এরকম মারমেইড টাইপের জিনিসপত্র অনেক জায়গায় এক্সিস্ট করে, দে আর সর্ট অফ লাইক জিনস টাইপের কিছু, এবং পানির আশেপাশেই থাকে। তারা দেখতে খুবই সুশ্রী হয় মানুষের কাছে। এবং আপনি যদি আগে অতীতের যদি কিছু ফলো আপ লোকগাথা বা এগুলো পড়েন, সেখানেও কিন্তু বলে মারমেইড খুব সুন্দর হয়। সো ওনারও কনক্লুশন এটা যে উনি অবশ্যই বিশ্বাস করেন যে দেয়ার ইজ সামথিং এক্সিস্ট বিসাইড আস, এবং উনি বলেছেন যে এই জিনিসটাই উনি দেখেছিলেন আসলে সেখানে রাসূলে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ বাবু ভাই। আজকের এপিসোডটা ওয়ান্ডারফুল একটা এপিসোড ছিল। কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুড খেতে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। টাটা।